আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করি আমরা। আমরা গত ক্লাসে দেখেছিলাম, একটু আগে যেটা দেখালাম সেই জিনিসটাই, তাই তো? যে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে একটা কোম্পানি সেট আপ করবো। অ্যাকাউন্ট ওপেন করার ব্যাপারটা আপনারা গত ক্লাসে দেখেছেন, আজকেও দুইটা অ্যাকাউন্ট ওপেন করেছি, দেখেছেন। হ্যাঁ, প্রথমে আপনারা QuickBooks.com-এ যাবেন, গিয়ে গ্লোবাল সাইট সিলেক্ট করবেন। গ্লোবাল সাইট সিলেক্ট করার পরে আপনারা ইউকে, কান্ট্রি ইউকে সিলেক্ট করবেন। কিভাবে? ওই বাংলাদেশের ফ্ল্যাগটার জায়গায় ইউকের ফ্ল্যাগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, আমরা ইউকের অন্য সবগুলো বাদ দিয়ে ইউকেটাতেই কেন যাব? ইউকেটাতে যাব এই কারণে, যাতে ইউকেতে আপনার 3 মাসের ফ্রি ট্রায়াল আছে, তাই তো? তো 3 মাসের ফ্রি ট্রায়ালের জন্য আমরা ইউকে ব্যবহার করছি। স্পেশালি ইউকে ব্যবহার করার অন্য কোনো কারণ নেই, ঠিক আছে? শুধুমাত্র আমরা এখানে ফ্রি ট্রায়াল পাবো বলেই ইউকেটা সিলেক্ট করছি। এরপরে ইউকে সিলেক্ট করার পরে আমরা কি করলাম, আমরা ফার্স্ট লিঙ্কে গিয়ে আমাদের একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলাম, পাশাপাশি দিলাম কি একটা ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বারটা আমরা জেনারেট করব কিভাবে, এটা আমরা দেখেছি। লিঙ্কে গিয়ে ফোন নাম্বার সিলেক্ট করব এবং যে নাম্বারের লিঙ্কটা সিলেক্ট করব ওই লিঙ্কটাই কিন্তু আমার নাম্বার। আমাদের ফিজিক্যাল কোনো নাম্বার থাকবে না, বা আমাদের কোনো নাম্বার দিয়ে কিন্তু আমরা SMS পাবো না, ওই লিঙ্কে যেতে হবে। আমরা অনেকে করি নাম্বারটা কপি করে রেখে দেয়। এই নাম্বারটা ওই ওয়েবসাইটে গেলে ঠিক কোন জায়গায় আছে আপনি খুঁজে পাবেন যদি লিঙ্কটা না থাকে। ওই লিঙ্কটাই হচ্ছে আপনার ফোন নাম্বার। ওকে, এরপর ওই লিঙ্কে একটা কি আসবে, কোড আসবে। সেটা কখন? সেটা হচ্ছে সেকেন্ড লিঙ্কে গেলে। ফার্স্ট লিঙ্ক থেকে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে বললো কার্ডের ইনফরমেশন দাও, 3 মাস পর আমি টাকা কাটবো। তো ততক্ষণে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এই কারণে আমরা ওই কার্ডের ইনফরমেশন দিব না, আমরা যাব সেকেন্ড লিঙ্কে। সেকেন্ড লিঙ্কে গিয়ে আমরা সাইন ইন করবো। সাইন ইন করে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে পরে আমাকে বলবে তোমার কোড নাম্বারটা দাও। তখন আমরা ওই নাম্বারের লিঙ্কে ঢুকে কোড নাম্বারটা দিয়ে দিব। তাহলে আমরা চলে যাব কোথায়, কোম্পানি সেট আপের জায়গায়। তারপর তো কোম্পানি যেভাবে সেট আপ করে কোম্পানির নাম দিব, আমাদের ক্যাটাগরি কি আছে এখানে, বা ইন্ডাস্ট্রি কি, মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার, সেটা সিলেক্ট করব। তারপরে বাকি স্টেপগুলো আপনাদের ক্লাসের ভিডিওতে দেখানো আছে, দেখে আপনারা এই ড্যাশবোর্ডে আসবেন, এই পর্যন্ত আসবেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের মেয়াদ লাইফ টাইম। যে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন এই অ্যাকাউন্টের মেয়াদ লাইফ টাইম। একটু আগে আমি কি করেছি দেখেন, আমার অ্যাকাউন্ট থেকে ঢুকে আমি একটা নতুন কোম্পানি ক্রিয়েট করেছি আপনাদের নামে, তাই না? কারণ লাস্ট ক্লাসে আমি আর একজনের আইডি দিয়ে আমি খুলে দিয়েছিলাম। এখন আমার ক্লাস নিতে গেলে তো আমার নিজের কাছে একটা অ্যাকাউন্ট, মানে একটা কোম্পানি লাগবে আপনাদের নামে, তাই না? এই জন্য আমি কিন্তু কোম্পানি একটা সেট আপ করেছি। আমার অ্যাকাউন্ট কিন্তু ঠিকই ছিল, আমি জাস্ট অ্যাড এ নিউ কোম্পানিতে গিয়ে আমি একটা কোম্পানি খুলেছি। এবং এটা একটা ছোট্ট ভিডিও আমার করা আছে, যখন আপনাদের কোম্পানি এক্সপায়ার হয়ে যাবে, অ্যাকাউন্ট কিন্তু থাকবে, কোম্পানি এক্সপায়ার হয়ে যাবে, তখন জাস্ট ওই অ্যাড এ নিউ কোম্পানির ওই লিঙ্কটা আমি দিয়ে দিব এবং ছোট্ট ভিডিওটা দিয়ে দেবো, দেখে নতুন কোম্পানিটা খুলে ফেলবো। এবং সেটাতে কী করতে হবে, সেটাতে আপনার যে ডাটাগুলো আমরা ইনপুট দেবো সেগুলো নতুন করে ইনপুট দিতে হবে। এটা একটু কষ্ট প্রথম দিকে মনে হবে, বাট এটা খুব সহজ জিনিস, মানে অভ্যস্ত হয়ে যাবেন আর কি। আমরা কখনোই টাকা দিয়ে এই কোম্পানি কিনবো না। এর কারণ হচ্ছে আমরা কিন্তু কখনোই নিজের কোম্পানিতে কাজ করব না, আমরা করব কার কোম্পানিতে, ক্লায়েন্টের কোম্পানিতে কাজ করব। এখন ক্লায়েন্টের কোম্পানিতে কাজ করলে কোম্পানি কিনবে কে? ক্লায়েন্ট কিনবে, আমাকে শুধু অ্যাক্সেস দিয়ে দিবে। মানে এই যে চেহারাটা দেখতেছি, এটা আমি আমার এখন প্র্যাকটিস করার প্রয়োজন, বা আমার এখন জানা প্রয়োজন, যার কারণে আমরা একটা ট্রায়াল ভার্সন অ্যাকাউন্ট খুলে দেখছি ভিতরে কি আছে। বাট এই কোম্পানি কিন্তু একটাও আমার হবে না, হবে কার? আমার ক্লায়েন্টের। ক্লায়েন্ট আমাকে অ্যাকাউন্ট, মানে ক্লায়েন্ট আমাকে কোম্পানি পারচেস করে সে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট। তখন আমি ওই অ্যাক্সেস দিয়ে ঢুকলে আমি এই চেহারাটাই পাবো। আর ক্লায়েন্টের কোম্পানি কেমন হবে সেটার কাজ যদি আমি ভিতরে না জানি, তাহলে তো আমি অ্যাক্সেস নিয়ে পরে লাভ নেই, তাই না? এই কারণে আমরা জাস্ট এখনকার এই কোম্পানিগুলো খুঁজছি। এগুলো ফিক্স কিছু না, এগুলো টেনশনের কিছু নাই। এখানে যত পারবেন ভুল করবেন, উল্টাপাল্টা হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করলাম, অ্যাকাউন্ট খুলে কোম্পানি খুলে ফেললাম। এখন এই কোম্পানিটা আমাদেরকে সেট আপ দিতে হবে। কোম্পানির অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমাদের ঠিক করতে হবে, তা না হলে আপনি অনেক অপশন ট্রানজ্যাকশানে গেলে পাবেন না। আমরা কি করব, এখন কোম্পানিটা সেটিংস শেষ হয়ে গেলে আমরা ট্রানজ্যাকশন করব, কিন্তু এই ট্রানজ্যাকশনে যাওয়ার আগে আমাদের অনেকগুলো কাজ আছে। এখানে একটু বলে রাখি, ট্রানজ্যাকশন যে আমরা করব এখানে, এই কুইকবুকে আমাদের 3টা পার্টি। একটা হচ্ছে সাপ্লায়ার, যার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনি। আরেকটা পার্টি আমি নিজে। আরেকটা পার্টি যার কাছে আমি বিক্রি করব। কুইকবুকে এই 3টা পার্টির বাইরে কিছু নাই।
মানে আপনি ওই সাপ্লায়ারের কাছ থেকে না কিনে নিজে প্রোডাকশন করবেন, ওই প্রোডাকশনের কস্টিং এগুলো কিন্তু আপনি কুইকবুকে নিতে পারবেন না। মানে সব সফটওয়্যার লিমিটেশন আছে, কুইকবুক ওই ফাংশনে যায় না। যাদের মানে প্রোডাকশন আছে, যাদের উৎপাদনের রিলেটেড বিষয় আছে, তারা তাদের জন্য কুইকবুক না আর কি, তাদের জন্য অন্য সফটওয়্যার আছে। ওকে, তো আমরা এখানে কি করব, আমরা একটা ফিনিশ গুড কিনে আনবো এবং ফিনিশ গুডটা আমরা বিক্রি করব। এইটার জন্য আমাদের রিলেটেড ডান বামে যা যা লাগে এই জিনিসগুলো আমরা কুইকবুকে অ্যাড করব। ওকে, তো ধরেন আমরা প্রথমে অ্যাড করা শিখবো হচ্ছে ট্যাক্স। ট্যাক্স অ্যাড করা কেন শিখবো? কারণ হচ্ছে কুইকবুক যারা ব্যবহারকারী, মানে আমাদের যারা ক্লায়েন্ট হবে, তাদের অবস্থাটা আমাদের বাংলাদেশের মতো না। তাদের অবস্থাটা তারা যেখানে থাকে তাদের মতো। তাদের মতো কেমন? ধরেন আপনি একটা কোনো প্রোডাক্ট কিনতে গেছেন, একটা পেন কিনতে গেছেন, হ্যাঁ, এই প্রতিটা পারচেজের উপরে কিন্তু আপনাকে একটা ট্যাক্স দিতে হয়। আমাদের সুপার শপে গেলে আমাদের ট্যাক্স দিতে হয় না? তো ওখানে কিন্তু প্রতিটা সিস্টেমই আমাদের সুপার শপের মতো। যে আপনি একটা কলম কিনবেন, কলমটার দাম হচ্ছে, আমাদের সুপার শপে কি লেখা থাকে, কলমটার দাম 5 টাকা প্লাস ভ্যাট, এরকম লেখা থাকে না? কলমটার দাম 10 টাকা প্লাস ভ্যাট, তো ভ্যাট সহ দেখা যায় 12 টাকা 13 টাকা চলে আসে। এখানে প্রতিটা পারচেজই হবে উইদাউট ভ্যাট, কোনো পারচেজ হবে না। এখন কারো ওখানে যদি ভ্যাটের জায়গায় ট্যাক্স লেখা থাকে, ভয়ের কিছু নেই। মানে আমাদের এখানে ভ্যাট ট্যাক্স আলাদা, বাট বাইরে কিন্তু যা ভ্যাট সেটাই ট্যাক্স, সেটাই জিএসটি। ওকে, ইন্ডিয়াতে জিএসটি বলো না, কানাডাতেও জিএসটি বলো। তো এখন হচ্ছে এই ভ্যাট ট্যাক্স জিএসটি যা আছে সব সেম, সব সেম। তো আমাদের প্রথমেই যেহেতু একটা ট্রানজ্যাকশন করতে গেলে, আমি কারো কাছ থেকে কিছু কিনি আর কারো কাছে কিছু বিক্রি করি, আমাকে ভ্যাট প্রতিটা ট্রানজ্যাকশনে দিতেই হবে এবং ভ্যাট লাগবেই। যার কারণে আমরা ট্যাক্সটা অ্যাড করা শিখবো প্রথমে। সেকেন্ড শিখবো হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে সবার কোনো ধারণা আছে? চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে কে কে জানেন? হ্যাঁ, অ্যাকাউন্টিং হেড, হ্যাঁ এটা আপনি নাম একটা ঠিক আছে, অ্যাকাউন্টিং হেড। চার্ট অফ অ্যাকাউন্ট মানে আমি ডিটেল বলবো, অসুবিধা নাই। আপনি কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাসে? হ্যাঁ এটাই। তো চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টিং এর মেরুদণ্ড আর কি। হ্যাঁ, তো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করা শিখবো এবং এটা কি এটা আমি ডিটেল বলে দিব আপনাদেরকে। তো প্রতিটা ট্রানজেকশনে, শুধু ট্রানজেকশন না, মানে যে কোনো ধরনের যে কাজ করতে যাবেন আপনার কোনো না কোনো চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো সেটা কীভাবে অ্যাড করবেন এবং সেটা কোথায় থাকে, এটা এই সফটওয়্যারে আর কি প্রয়োজন হবে। এরপরে আমরা যদি প্রোডাক্ট বিক্রি করি, কার কাছে বিক্রি করব? ধরেন আমার একজন কাস্টমার আছে যার কাছে আমি বিক্রি করব, তার নামটা এখানে ইনক্লুড করতে হবে, তা না হলে আপনি কোনো ইনভয়েস, কোনো বিল কিছুই করতে পারবেন না। ওকে, এরপরে হচ্ছে অ্যাড করতে হবে আমাদের সাপ্লায়ার, কার কাছ থেকে প্রোডাক্ট কিনছি তার নামটাও আমার এখানে থাকতে হবে, তার নামে আমি বিল পাঠাবো বা সে আমাকে ইনভয়েস পাঠাবে, আমি বিলগুলো পেমেন্ট করবো। হ্যাঁ, এরপরে কি কি মানে কি কি কিনছি, প্রোডাক্ট, প্রোডাক্ট অর সার্ভিস যেটা কিনছি সেটা বাস তার নামটা আমার এখানে ইনক্লুড থাকতে হবে। তার মানে আমাদের এখানে সব কিছু আগে ইনপুট দিয়ে নিতে হবে ডাটা, তারপরে আমি ট্রানজ্যাকশনে যেতে পারবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, কোড আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনি যদি কোড ব্যবহার করেন সেক্ষেত্রে কোডের ঘর আছে, সেক্ষেত্রে আপনাকে কোডের জায়গায় কোড বসাতে হবে, তাহলে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কোডটা শো করবে। এখানে অপশন দুটোই আছে, কোড আপনি দিতেও পারেন নাও পারেন। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে, এগুলো অনেক পরের বিষয়, আপনাকে প্রথমে আগে আপনার কোম্পানিটা সেটিং করে নিতে হবে। ওকে, সেটিং করে নিতে হবে কেন? কারণ এই সেটিংগুলো না করলে আপনি ট্রানজ্যাকশনে গিয়ে অনেক অপশন পাবেন না। ঠিক আছে, এখন এই যে ড্যাশবোর্ডে আসার পরে আসেন, ড্যাশবোর্ডে আসার পরে প্রথমে আপনি বাম পাশে একটা ব্ল্যাক কালারের প্যানেল দেখতে পাচ্ছেন না? এই ব্ল্যাক কালারের প্যানেলটাকে বলা হচ্ছে নেভিগেশন প্যানেল। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড যত ফাংশনাল কাজ আছে, অ্যাকাউন্টিং রিলেটেড যত ফাংশনাল কাজ আছে, সব ফাংশনাল কাজগুলো হয় এই নেভিগেশন প্যানেল থেকে।
অ্যাকাউন্টিং রিলেটেড ফাংশনাল কাজ কি? আপনি ভ্যাট ট্যাক্স অ্যাড করবেন, আপনি ট্রানজ্যাকশন করবেন, ইনভয়েস করবেন, বিল করবেন, আপনার ব্যাংক রিকনসিলেশন করবেন, যত কাজ করবেন সব করতে হবে কোথা থেকে? এই নেভিগেশন প্যানেল থেকে। আর উপরে দেখেন এইখানে কয়েকটা বাটন আছে, এই কয়েকটা বাটনের মধ্যে একটা দেখেন সেটিংসের মধ্যে একটা বাটন দেখা যাচ্ছে না? এটা মূলত সেটিংস, বাট কুইকবুকে এটাকে বলে গিয়ার আইকন। হ্যাঁ, এই গিয়ার আইকন থেকে আমরা যাবতীয় সেটিংস করতে পারবো। ধরেন আপনি ট্রানজ্যাকশনে গিয়ে দেখছেন যে একটা সেটিং ঠিক নাই, সেটা কিন্তু আপনি এই বাম পাশের এখান থেকে কোনো কিছু করতে পারবেন না। আপনাকে করতে হবে কোথায়? এই সেটিংস অপশনে গিয়ে, গিয়ার আইকনে গিয়ে। ওকে, এখন আসেন, এটা আমরা চলে আসলাম কোথায়? ড্যাশবোর্ডে। এটা কোম্পানি যখনই আপনি ওপেন করবেন, ওপেন করার পর যখনই লগ ইন করবেন, লগ ইন করে কোম্পানি সিলেক্ট করবেন, আপনার কিন্তু একটা অ্যাকাউন্টের এগেনস্টে 100 কোম্পানিও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিটা সিলেক্ট করলে সেই কোম্পানিতে আপনি ঢুকে যাবেন। যেমন আমি এখন এই কোম্পানিটা সিলেক্ট করছি, ডেল্টা হেলথ কেয়ার 6022। এইটাতে আমি লগ ইন করছি, এখন আমি এই কোম্পানির কাজ করবো। মানে আপনার ক্লায়েন্ট 100টাও থাকতে পারবে, 10টাও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। 10টা ক্লায়েন্টের নাম পরপর দেখাবে আপনাকে। ওকে, এইটা যদি লগ আউট করে আপনাদেরকে আবার দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে যদি আমি সাইন ইন করি, পাসওয়ার্ড দিলাম, দেখেন আমার এখানে অনেকগুলো কোম্পানি দেখাচ্ছে না? এগুলো আমার সব ব্যাচের আর কি। হ্যাঁ, তো এখন এখান থেকে আমি কোন কোম্পানিতে ঢুকবো? আমি ঢুকবো ডেল্টা হেলথ কেয়ার 6022 এইটাতে। তো এরকম ধরে নেন যে এগুলো আপনার সবগুলো আপনার ক্লায়েন্ট, প্রত্যেকটা ক্লায়েন্টের কোম্পানি আলাদা। আপনি এখন কোন ক্লায়েন্টের কাজ করবেন, কোন ক্লায়েন্টের জন্য আপনি সময় দিচ্ছেন, 6022তে আপনি ক্লিক করবেন, আপনি এই কোম্পানির ড্যাশবোর্ডে চলে যাবেন। এখন আপনি এই যা কাজ করবেন সব এই এই কোম্পানির কাজ হবে। ওকে, তাহলে আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। সবাই ড্যাশবোর্ডে আসতে পেরেছেন বলে আশা করছি। হ্যাঁ, নতুন যারা তারা এখনো পারেননি তাদেরকে আগের ক্লাসের ভিডিও দিয়ে দিব। আচ্ছা, একটা আইডির আন্ডারে দুই তিনটা, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি যতগুলো, মানে আপনি, আপনাকে বলি, যখন আপনার অ্যাকাউন্টটা এক্সপায়ার হয়ে যাবে তখন নতুন কোম্পানি খুলতে পারবেন। আপনাকে দেখাই যদি একটু, এই লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব। হ্যাঁ, এখানে সাইন ইন অপশন আসে, আমার যেহেতু আগে থেকে সাইন ইন করা আছে সেই জন্য এটা দেখাচ্ছে। কন্টিনিউ দিলাম। এই যে অ্যাড এ নিউ কোম্পানি, এখানে ক্লিক করলে আপনি জাস্ট কোম্পানি সেটিংসের জায়গায় চলে যাবেন, নতুন কোম্পানি অ্যাড করবেন। তখন আপনার ওই যে আমি যখন লগ ইন করলাম সিরিয়ালি কোম্পানি দেখালো, তখন ওই নতুন কোম্পানিটা ওখানে দেখাবে। ওকে, আর আরেকটা হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যখনই আপনাকে অ্যাড করে ফেলবে, যখনই আপনি ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিবে, তখনই ওই কোম্পানি আপনার এখানে সিরিয়ালে চলে যাবে। ওকে, তাহলে আমার এখানে এতগুলো কোম্পানি, আপনাদের ওখানে কোম্পানিটা দেখাবে কীভাবে, এটা বুঝতে পারলেন তো? নিজে যদি ক্রিয়েট করেন তাহলে যদি লিঙ্কে গিয়ে ক্রিয়েট করলেই কোম্পানি সিরিয়ালের নিচে চলে আসবে। আর যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাড করে, অ্যাড করলে ওটা অলরেডি আপনার সিরিয়ালে চলে আসবে। তখন যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানিতে ক্লিক করলেই চলে যাবে। ওকে, আচ্ছা এখন আসেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি থাকে? বাম পাশে বললাম নেভিগেশন প্যানেল থাকে, তাই তো? এই নেভিগেশন প্যানেলের কাজ কি এবং এখান থেকে আমরা কী কী কাজ করব এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। এগুলো সবগুলো ফাংশনের কাজে আমরা করব। ওকে, এখন ড্যাশবোর্ডে থাকে নর্মালি কি, ড্যাশবোর্ডে একটা কোম্পানির টোটাল একটা সামারি দেওয়ার চেষ্টা করা হয় সব ড্যাশবোর্ডই। ওকে, যাতে আপনি যখন আস্তে আস্তে কোম্পানিতে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ড্যাশবোর্ডে আসলে কোম্পানির একটা ওভারভিউ পাবেন। ওভারভিউ কীভাবে পাবেন? এখানে বলছে লিঙ্ক ইউর ব্যাংক, এখানে কিন্তু আপনার যে কটা ব্যাংক থাকবে, ঠিক আছে, ব্যাংকগুলো আপনার এখানে শো করবে। আপনার কোম্পানির যদি ব্যাংক অ্যাকাউন্ট শো করে এবং ব্যালেন্সটা এখানে শো করে, আপনি যখন অনেকদিন ধরে কাজ করছেন তখন ব্যালেন্সটা দেখলে আপনি বুঝবেন না যে আপনার ব্যাংকের কী অবস্থা, বোঝা যাবে তো? এরপরে দেখেন প্রফিট অ্যান্ড লস, এখানে ইনকাম এবং এক্সপেন্স। আপনার কোম্পানি
কত টাকা বিক্রি করেছেন বা কত টাকা ইনকাম করেছেন সেটা টোটালটা এখানে আসবে, এবং কত টাকা খরচ করেছেন সেটা টোটালটা এখানে আসবে। এখানে টোটাল ইনকাম এবং এক্সপেন্স দেখে এখানে প্রফিট অথবা লস শো করবে। তার মানে আপনি যদি এক্সপার্ট হয়ে যান, একটা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই পোর্শনটুকু দেখলেই আপনার ডিটেলটা আপনি বুঝতে পারবেন। ওকে, এখানে দেখেন এক্সপেন্স এবং সেলস এগুলো আলাদা করে দেয়া আছে লাস্ট 30 ডেজ। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করা যাবে 30 ডেজ, বা আপনি এক কোয়ার্টার, 3 মাস, 1 বছর, পুরোটাই এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন কিছু শর্টকাট আছে। শর্টকাট বলতে বলছে ক্রিয়েট ইনভয়েস। ধরেন আমরা যখন ইনভয়েস ক্রিয়েট করা শিখবো, তখন আমাদের ফাংশনে যে আর খুঁজতে হবে না, এখান থেকে আমরা ডিরেক্ট, ধরুন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন এখানে ক্লিক করে আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, তাই না? শর্টকাট দেওয়া আছে। এখানে বলছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বলতে আপনার টাকা পয়সা কেমন, মানে আসা যাওয়ার গতি কেমন। যেমন দেখেন এখানে মান্থ ওয়াইজ টাকা ইনকাম কত, সেলস কত। গ্রিন কালারটা হচ্ছে ইনকাম, মানে এটা এমনি জাস্ট দেখাচ্ছে এখানে, বাট এটা আস্তে আস্তে যখন আপনার ট্রানজ্যাকশনের সাথে এগুলো ওঠানামা করবে। হ্যাঁ, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল। আপনার অ্যাকাউন্টস রিসিভেবল মানে আপনি কত টাকা পাবেন মানুষের কাছে, আর পেয়েবল মানে কত টাকা দিতে হবে, মানে আপনার বাকি কত আছে, সে বাকিটা আপনার ক্ষেত্রে হতে পারে, মানে আপনি পাওনাদার হতে পারেন, আবার আপনি দেনাদারও হতে পারেন। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এখানে টাস্ক যদি কিছু থাকে এখানে শো করবে। হ্যাঁ, তো মানে এই কয়টা জিনিস দেখলে কিন্তু আমরা নর্মালি আমাদের কোম্পানির অবস্থাটা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে ডিটেল, মানে এটা হচ্ছে ড্যাশবোর্ডের ডিটেল। আর এইটা তো আমরা কাজ করতে করতে আস্তে আস্তে দেখতেই পাবো এখানে কি কি আছে। আমরা এই জায়গাটা একটু দেখি। এই কোণাটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট ম্যানেজ ইওর ইনটুইট, এটা গেলে আপনারা কখনো গুগল অ্যাকাউন্ট ম্যানেজ করছেন? গুগল অ্যাকাউন্টের ডান কোনায় আপনার ইয়েটা থাকে না, আপনার নামের এটা থাকে না, ওখানে ক্লিক করলে এরকম ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আসে। কিন্তু সেটাতে কি থাকে, সেটাতে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন দেওয়া যায়। এইটা কিন্তু আমরা ওই যে প্রথমে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা করছি, এইটা কি, এটা হচ্ছে আপনার কোম্পানি, বাট আপনার অ্যাকাউন্ট কোনটা, ওই ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, যেটার কোনো মেয়াদ নাই, যেটা লাইফ টাইম। বাট এই কোম্পানির মেয়াদ হচ্ছে এখন ট্রায়াল আছে কয় মাসে, 3 মাস। এইটার কোনো সেটিংস এখানে নাই। এইটার হচ্ছে সেটিংস হচ্ছে আপনার অ্যাকাউন্টের, এখানে আপনার নাম, ছবি, পার্সোনাল, মানে অ্যাড্রেস, এগুলো আপনি অ্যাড করতে পারেন অ্যাকাউন্টে। এইটাকে বলে গিয়ার আইকন। ওকে, এইটার আমরা ডিটেল কাজ দেখব। ঠিক আছে, এইটা হলো আপনার নোটিফিকেশন। যদি কুইক বুক থেকে অথবা কোম্পানির কোনো নোটিফিকেশন আসে, ধরেন আপনি ট্রানজ্যাকশন করছেন, আপনার একজন সাপ্লায়ার যার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনেছেন, মানে যে আপনার কাছে টাকা পাবে আর কি, হ্যাঁ, সে ধরেন আপনাকে একটা মেসেজ দিল, সেই মেসেজের নোটিফিকেশনটা এখানে শো করবে। অথবা কুইক বুক থেকে কোনো মেসেজ আসলো যে এইরকম একটা আপডেট, সেই নোটিফিকেশনগুলো এখানে শো করবে। নোটিফিকেশন পর্যন্ত যে কোনো ধরনের নোটিফিকেশন এখানে শো করবে। আপনি এখানে ক্লিক করলে নোটিফিকেশন এখানে দেখতে পাবেন। ওকে, এরপর আসেন সার্চ। সার্চে কি আছে, আপনি ধরেন কুইক বুক শিখেছেন কিন্তু এখনো পুরোপুরি ফাংশনগুলো কোথায় কোনটা আছে মনে নেই। আপনি যদি এখানে লিখে সার্চ করেন, যেমন ধরেন আমি যদি এখানে লিখি রিপোর্ট, রিপোর্টের ডিটেলটা চলে আসছে, কিন্তু এটা আমার ফাংশনের ভিতরেও আছে। আপনি ডিরেক্টলি সার্চ করতে গেলে এখানে লিখে লিখে সার্চ করলে সেটা চলে আসবে। সেটা কি জিনিস, কুইক বুকের ভিতরে যা আছে। মানে আপনি এখানে যদি গুগল সার্চ করেন তাহলে কিন্তু আসবে না, সেটা শুধু কুইক বুকের ইন্টারনাল যে ফাংশনগুলো আছে সেগুলো আসবে। Okay? আচ্ছা, এই যে এখানে দেখেন ডট আছে কয়েকটা, হ্যাঁ, এই ডটে যদি ক্লিক করেন এখানে দেখাবে হচ্ছে আপনার অ্যাপস। এখানে ডিফল্ট কয়েকটা অ্যাপস দেখায়। হ্যাঁ, নেভিগেশন কোনটা? ও আচ্ছা, এখানে, হ্যাঁ হ্যাঁ, না একই বলতে এখান থেকে আপনি অ্যাপস ম্যানেজ করতে পারবেন, আর এটা হচ্ছে অ্যাপের শর্টকাট। অ্যাপস ম্যানেজ করা বুঝুন তো, একটা অ্যাপ অ্যাড করা, অ্যাপ ডিলিট করা, অ্যাপের সেটিং করা, এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, যেগুলো আপনার অ্যাড করা থাকবে সেগুলো এখান থেকে আপনি শর্টকাটে এখান থেকে ঢুকতে পারবেন। আচ্ছা, আর এটা হচ্ছে হেল্প। হেল্পটা খুবই কাজের জিনিস, এটা হচ্ছে আপনাদের কোর্সের পরে গিয়ে কাজে লাগবে।
ধরেন কোনো একটা ফাংশন নিয়ে কাজ করবেন, ধরেন একটা ইনভয়েস করবেন, অ্যান্ড ইনভয়েসের কোনো একটা ফাংশন আপনার মনে নেই, তখন আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। হেল্পে ক্লিক করলে ডান পাশে একটা এরকম উইন্ডো আসবে। একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে সার্চ। হ্যাঁ, আমরা আছি এখন অ্যাসিস্ট্যান্টে। ওকে যদি আপনি বলেন এখান থেকে কিছু লিখেন, ঠিক আছে, যেমন ধরেন ইনভয়েস লিখলেন, লিখলে পরে ও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে ইনভয়েসের কি জানতে চাচ্ছে। ওকে, হাউ টু সেন্ড অ্যান ইনভয়েস, এটা দিলাম। দেখেন ও আপনাকে ডিটেল বলে দিচ্ছে কিভাবে ইনভয়েস সেন্ড করবে, এবং এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও লিঙ্কও সে শেয়ার করেছে। তার মানে যদি আপনার কোনো ফাংশন হঠাৎ করে ভুলে যান বা কোনটা কোথায় আছে মনে না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে হেল্প থেকেই আপনি জেনে নিতে পারবেন। ওকে, এবং ইউটিউব ভিডিওর লিঙ্ক সহ। আর সার্চ হচ্ছে আপনি যেটা সার্চ করতে চাচ্ছেন, যে বিষয়টা, ধরেন আমি সার্চেও লিখলাম ইনভয়েস। ইনভয়েস ডিউ, ও তখন ইনভয়েস ডিউ নিয়ে কুইক বুকে যা যা আছে সব আপনাকে এখানে শো করবে। ওকে, তো এখানকার বিষয়গুলোকে আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ার আইকন নিয়ে। গিয়ার আইকনের ভিতরে অনেকগুলো অপশন আছে, তাই না? আমি একটু আগে দেখছি। এই অপশনগুলো নিয়ে আমাদের কাজ। আমরা আগে কোম্পানিটা সেটিং করে নিব। শুক্রবার সকালে মনে নেট একটু স্লো থাকে না? ওকে, আচ্ছা, আমরা এখান থেকে আসলাম গিয়ার আইকনে। গিয়ার আইকনে এসে দেখেন আমরা মূলত কাজ করব ইয়োর কোম্পানিতে। হ্যাঁ, আমাদের কোম্পানিটাকে সেট আপ করে নিতে হবে। আর এই যে এগুলো যেগুলো সেট আপ আছে, এই সেট আপগুলো আমরা এখান থেকে করব না। এখান থেকে করলে যেটা হবে, আমরা যখন এই ফাংশনে যাব তখন আপনার সেটিংসটা মনে থাকবে। আমরা ফাংশনে যখন যাব তখন একটা একটা করে সেটিং করে নিব, ঠিক আছে? বাট এখানে এগুলো করার আগে আমাদেরকে এই কোম্পানি সেটিংটা করে নিতে হবে। সেটা কোনটা? অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এই যে এখানে। হ্যাঁ, আমরা গিয়ার আইকন থেকে ইয়োর কোম্পানিতে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে ক্লিক করলে এরকম একটা নতুন উইন্ডো আসবে। ওকে, এই নতুন উইন্ডোর মধ্যে দেখেন পোর্শন আছে কয়টা? 5টা। একটা হচ্ছে কোম্পানি, সেলস, এক্সপেন্স, টাইম এবং অ্যাডভান্স। ওকে, আমরা প্রথমে আছি, এখন আছি কোম্পানিতে। এই কোম্পানির মধ্যে আবার কয়টা পোর্শন? 1, 2, 3, 4, 5টা পোর্শন, ঠিক আছে? প্রতিটাই আমাদেরকে সেটিং করে নিতে হবে। এখন দেখেন এই সেটিং এর জন্য আমরা এডিট করব। এডিট আইকন কোথায়? এই কোনায় আছে, দেখছেন? প্রতিটার এডিট আইকন কোনায় আছে। তো আমরা কোম্পানিতে এসে প্রথমে আমরা কোম্পানির নেমে কিছু করা যায় কিনা দেখি। কোম্পানি নেম বলছে ডেল্টা হেলথ কেয়ার 6022, এটা হচ্ছে কোম্পানি নেম। আর এটা বলছে লিগ্যাল নেম, এখানে টিক দেওয়া হচ্ছে সেম এজ কোম্পানি নেম। যদি লিগ্যাল নেম সেম এজ কোম্পানি নেম না হয়, তাহলে এই টিকটা তুলে দিতে হবে, দিয়ে এখানে লিগ্যাল নেমটা লিখতে হবে। এখন লিগ্যাল নেম আর কোম্পানি নেম এই দুটোর মধ্যে তফাৎটা কি? ধরেন আমরা কোম্পানি বলতে চিনি কি? স্কয়ার গ্রুপ, তাই না? স্কয়ার চিনি না? স্কয়ার গ্রুপ। স্কয়ার গ্রুপের মধ্যে অনেকগুলো কোম্পানি আছে। স্কয়ার টয়লেটরিজ আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যাল আছে, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ আছে, আছে না এরকম অনেকগুলো কোম্পানি? এখন স্কয়ার গ্রুপ নামে কিন্তু কোনো ট্রেড লাইসেন্স নাই। ট্রেড লাইসেন্স আছে কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি নামে। স্কয়ার টয়লেটরিজ নামে আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যাল নামে ট্রেড লাইসেন্স আছে। এখন ধরেন আমি যে অ্যাকাউন্টিং করব বা যে যেটা করবো, এটা টোটাল স্কয়ার গ্রুপের।
গ্রুপের প্রোডাক্ট, বাট এখানে স্কোয়ার গ্রুপ কিনছে, বাট এটা হচ্ছে ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের নামে এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা ব্যবহার হবে। তাহলে আমার কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার গ্রুপ, আর এখানে লিগ্যাল নেম কি হবে? স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, কারণ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল নামে আমার ট্রেড লাইসেন্স আছে। যে নামে বিজনেস রেজিস্ট্রেশন বলতে মানে এটা ইন্টারন্যাশনালি বিজনেস রেজিস্ট্রেশন বলে, বাট আমরা বলি ট্রেড লাইসেন্স, বুঝতো? ট্রেড লাইসেন্স যে নামে আছে সেটাই হচ্ছে আপনার লিগ্যাল নেম। এখন লিগ্যাল নেম আর কোম্পানি নেম আলাদা হতে পারে কিনা? পারে। যেমন আপনারা শোরুম দেখছেন কিনা, টেস্টি ট্রিট, এটা কিন্তু প্রাণের প্রোডাক্ট। একটা টেস্টি ট্রিটের শোরুম দেখছেন না? টেস্টি ট্রিট হচ্ছে একটা ব্র্যান্ড নেম, বাট এটা লিগ্যাল নেম। এটার মূল যে কোম্পানি, এই কোম্পানির নাম হচ্ছে আপনার, হ্যাঁ, প্রাণ ডেইরি হতে পারে, বা ওদের একটা কোম্পানি বঙ্গ বেকার্স লিমিটেড। এটা কিন্তু প্রাণ রেফিলেরই একটা কোম্পানি। বঙ্গ বেকার্স লিমিটেড যদি হয়, তাহলে ট্রেড লাইসেন্স কার নামে? টেস্টিডিটের ট্রেড লাইসেন্স কিসের নামে? বঙ্গ বেকার্সের। ট্রেড টেস্টিডিট এবং মিঠাই, মিঠাই কিন্তু এদেরই। হ্যাঁ, এই দুটো হচ্ছে দুটো ব্র্যান্ড। তার মানে লিগ্যাল নেমের জায়গায় কি হবে? বঙ্গ বেকার্স লিমিটেড। আর কোম্পানির নেম, যদি আমি টেস্টিডিটের জন্য এটা কিনি, কোম্পানির নেম টেস্টিডিট। এই জিনিসটা কিভাবে বুঝতে পারলেন? তার মানে যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাদের কাছে এই অবস্থায় কোম্পানি আসার সম্ভাবনা খুবই কম। নর্মালি এই সফটওয়্যারগুলো হয় কি, এই সফটওয়্যারগুলো ক্লায়েন্ট নিজে আগে কিনে কয়েকদিন ইউজ করার পরে দেখা যায় যে ও কিছুদিন ব্যবহার করার পরে একটু তালগোল পাকায় ফেলে, আর পারে না। হ্যাঁ, তখন আপনার কাছে আসে। তো নর্মালি দেখা যাবে, হ্যাঁ, এরকম অনেকেই আসবে যে ধরেন আগে অন্য একটা সফটওয়্যার ইউজ করতো, ধরেন জোহো বুক বা ওয়েব, ফ্রেশ বুক, এগুলো ব্যবহার করতো, অথবা সে একটা এক্সেল মেনটেন করতো। সে এখন কুইক বুক নিতে যাচ্ছে। এখন সে এত কিছু বোঝে না, এরকম এত কিছু না বোঝা লোক বহুত আছে কিন্তু বিদেশে। হোয়াটসঅ্যাপ ফেসবুক চেনে না এরকম লোক প্রচুর আছে ইউরোপে। তো যাই হোক, এখন হচ্ছে যে সে হয়তো বা ফাইবারে বা আপওয়ার্কে বা অন্য কোনো প্ল্যাটফর্মে একটা অ্যাড দিল যে আমার কুইক বুকের একটা লোক দরকার। আপনি অ্যাপ্লাই করলেন, আপনার সাথে কথা হলো, সে বললো যে ভাই কুইক বুকের লোক তো আমার দরকার, কিন্তু আমি কুইক বুক অ্যাকাউন্টই করি না, এখন কুইক বুক আমার একটা কোম্পানি নিতে হবে। তো আপনি বললেন যে ঠিক আছে, তুমি একটা সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমাকে অ্যাক্সেস দাও, আমি কোম্পানি সেট আপ করে দিচ্ছি। এরকম রেয়ার কেস, বাট আসতে পারে। তখন কি আপনার কোম্পানি সেট আপ না জানলে আপনি পারবেন? অথবা কোন একটা ট্রানজ্যাকশনে গেছেন, আপনার যে কি বলে ক্লায়েন্ট, সে যে দুনিয়ার সব জানে তাও তো না, তাই না? সেও ভুল করে ফেলতে পারে না। এই জন্য সেটিংসটা আপনি অবশ্যই জানতে হবে, এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে। তো যদি এরকম ধরেন যে তার কোম্পানিতে আপনি দেখতেছেন দুইটা নেম, একটা ট্রেড লাইসেন্স অনুযায়ী বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী একটা নেম, আর একটা নেম হচ্ছে সে নর্মালি ব্যবহার করতেছে, তাহলে আমরা এখানে দুইটা নাম দিব, একটা লিগ্যাল নেম আর একটা হচ্ছে তার যেটা ব্যবহার করতেছে। ওকে, এখানে বলছে কি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। আমরা বাংলাদেশে বিন ব্যবহার করি না, বিন কোম্পানির ভ্যাট, যেটা আর কি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, বাংলাদেশের এটার নামও কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু আমরা সংক্ষেপে বিন বলি, তাই তো? এরকম যদি কিছু থাকে, হ্যাঁ অবশ্যই পারবে। হ্যাঁ, দুটোই সেম নাম হবে। এখন ধরেন কি এমন হতে পারে যে আমার নাম জাকারিয়া, আমি ট্রেড লাইসেন্স করছি জাকারিয়া এন্টারপ্রাইজ দিয়ে, হ্যাঁ, কিন্তু আমি একটা শোরুম খুঁজছি, মিষ্টি শোরুম, ওই যে রসের হাড়ি নাম আছে না, রস মিষ্টির দোকান নাম আছে না? তো আমার নামে তো আমি খুলছি, খোলার পরে আমি শোরুমের নাম দিছি এরকম, তখন দুইটা নাম হতে পারবে না? প্রোপাইটারশিপ হইলেও কিন্তু নাম দুইটা হতে পারে, কারণ আমি দোকানের নাম, হ্যাঁ, না সেম, কোনো প্রবলেম নেই। এই জন্য আমি এখানে সেম দিয়ে রাখছি। তো এই দেখেন আমার এটা সেম, আমার ধরেন ডেল্টা হেলথ কেয়ার নামেই আমার হচ্ছে ট্রেড লাইসেন্স, ডেল্টা হেলথ কেয়ার নামে আমার কোম্পানি। ওকে, হ্যাঁ, যদি যদি ধরেন আপনার, আমি বলছি কি যদি আপনার দুইটা হয়, তাহলে এটা তুলে দিয়ে এখানে নামটা জাস্ট বসাই দিতে হবে। ওকে, আচ্ছা, ভ্যাট রেজিস্ট্রেশন এখানে অপশনাল। ভ্যাট রেজিস্ট্রেশনটা কি জিনিস? ওই যে বিন নাম্বার যদি আপনি এখানে দিতে চান দিলেন, যে দেশেরই হোক, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস আমাদের বাদ গেল, সেটা হচ্ছে কোম্পানির লোগো। ওকে, আমাদের কাছে একটা লোগো আছে, আমি কি এই লিঙ্কটা আপনার সাথে শেয়ার করছিলাম না কোম্পানির লোগো সহ একটা
ওয়ার্ড ফাইল ছিল, মনে আছে? এই যে এটা শেয়ার করছিলাম, তাই না? এই পুরোটাই শেয়ার করছিলাম। আচ্ছা, কোম্পানির লোগো। ওকে, এখন এই লোগোটা কি এখানে আসবে কিনা একটু দেখি। লোগোটা বুঝলেন? আমি প্লাসে গেলাম, গিয়ে লোগোটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কোম্পানির লোগো চলে আসলো, এখানে কোম্পানির নেম আসলো। আমার এটার কাজ শেষ। আমার এটা অপশনাল, আমি দিলে দিলাম, না দিলে নাই, কোনো সমস্যা নেই। ওকে, যদি আপনার ক্লায়েন্ট বলে হ্যাঁ আমি এটা দিব, তাহলে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে দিয়ে দিবেন। ওকে, দিয়ে সেভ। তাহলে আমার এই কোম্পানির আন্ডারে কোম্পানির নেমের যে অপশনটা, এটা কিন্তু আমার সেভ হয়ে গেল। ওকে, এরপরে আসেন, এখানে বলছে কি কোম্পানির টাইপ। এই দুইটা যখন আমরা কোম্পানি সেট আপ করেছি তখনই সিলেক্ট করে ফেলেছি। একটা হচ্ছে প্রোপ্রাইটরশিপ আর লিমিটেড কোম্পানি। এখানে আমরা এখানে পার্টনারশিপ আমরা সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি দুইটা মিলে একটা ক্যাটাগরিতে ফেলছে ওরা, কোনো অসুবিধা নাই। আর ইন্ডাস্ট্রি আমরা দিয়েছিলাম কি মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস। এটাই ছিল কাছাকাছি। ওকে, তো এটা এখানে অলরেডি দেওয়া আছে। এরপরে আসেন কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফোতে আমাদের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে এই যে এখানে যে ইমেইলটা আছে, এই ইমেইলটা হচ্ছে আপনি শুরুতে যে ইমেইলটা দিয়ে খুলছেন, অ্যাকাউন্ট খুলছেন, সেই ইমেল। ওকে, এখানে দেখেন একটা বলছে কি কাস্টমার ফেসিং ইমেইল। আমরা এখানে টিক দিয়েছি সেম এজ কোম্পানি ইমেল, তাই তো? বাট এটা সেম নাও হতে পারে, তখন এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখন আসেন কাস্টমার ফেসিং ইমেলটা কি। ধরেন অনেক কোম্পানিতে থাকে না, info@agroup.com, contact@agroup.com, কাস্টমার সার্ভিস@omukgroup.com। এই ইনফো, কাস্টমার সার্ভিস বা কন্ট্যাক্ট, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে যে কেউ এখানে ইমেল করতে পারে, তাই না? কোনো একটা প্রবলেম নিয়ে হোক বা কিছু জানাই হোক, কিছু একটা ইয়ে হোক। কাস্টমার যে ইমেলটা সরাসরি ফেস করে, ধরেন এইটা তো আমি কিনছি, হ্যাঁ, এইটা সফটওয়্যারটা আমি কিনছি, সফটওয়্যারটা কিনছি কি আমার কোম্পানির ইমেল দিয়ে। আমার এই কোম্পানির ইমেল তো সব কাস্টমারের জানার দরকার নেই, বা আমার সবার তো এটা জানার দরকার নেই। ইনফোতে ইমেল দিলেই সবাই পাচ্ছে, তাই না? তো এই কাস্টমার ফেসিং ইমেলটা হচ্ছে সেই ইমেলটা যেটাতে সবাই ইমেল করতে পারে। সেটা ইনফো হতে পারে, কাস্টমার সার্ভিস হতে পারে। বুঝতে পারছেন তো? তো এখানে যদি আমার সেম না হয়, তাহলে আমি এটা টিকটা তুলে দিয়ে এখানে আর একটা ইমেল লিখে দিব, যে ইমেলটাতে আমার সবাই যোগাযোগ করতে পারবে। এখন আমি বলছি যে আমার এটা সেম, যেহেতু আমার এটা প্রোপ্রাইটরশিপ, আমার এটা সেম। ওকে, তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম যে এই কাস্টমার ফেসিং ইমেলটা কি জিনিস? ওকে, এরপরে আসেন, দেখেন এখানে আমার ফোন নাম্বার যেটা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তখন বাংলাদেশি নাম্বার দিয়ে খোলা যেত, আমরা যখন খুলছি। বাংলাদেশে তখন 1 মাসের ফ্রি ট্রায়াল ছিল, তো বাংলাদেশি নাম্বার দিয়ে খোলা যেত। এখন বাংলাদেশে ফ্রি ট্রায়ালটা নাই। ফ্রি ট্রায়াল নিতে গেলে তো ইউকেটটা দিয়েই করতে হবে। আচ্ছা, এখানে যেটা হবে, আপনি কিন্তু নাম্বার এখানেও চেঞ্জ করতে পারবেন। আপনার ইউকের যে নাম্বারটা দেওয়া আছে না, সেইটা এখানে এসে বাংলাদেশের ইয়েটা সিলেক্ট করে, কোডটা সিলেক্ট করে আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে সেভ করুন, বাংলাদেশি নাম্বার সেভ হবে। কিন্তু আপনার কোড যাবে কিন্তু ওইটাতেই, কোড কিন্তু এটাতে আসবে না। যেটা আপনি শুরুতে দিছেন, মানে আপনি যদি এখানে নাম্বার চেঞ্জ করার পরে চিন্তা করবেন কোড এখানে আসবে, কোড কিন্তু এখানে আসবে না, ওই লিঙ্ক দিয়েই যাবে। আচ্ছা, দেখেন এখানে ওয়েবসাইট। আমরা একটু যদি আমাদের ডেটাতে আসি,
আপনাদেরকে কিন্তু এই লিঙ্ক আপনাদের ফেসবুক গ্রুপে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাই না? ড্রাইভের লিঙ্ক দিচ্ছি না? ড্রাইভে ঢুকলে কিন্তু আপনার পুরোটা এটা পাবেন। এবং এই ওয়ার্ড ফাইলটা দেখে আপনার অনেকগুলো কাজ আছে, ওয়ার্ড ফাইলটা রাখতে হবে। ইউটিউব থেকে রেকর্ডিং ডাউনলোড করে অনেক লিঙ্ক আছে। আপনি ইউটিউব ডাউনলোডার অনলাইন লিখে সার্চ করলে অনেক লিঙ্ক পাবেন। আচ্ছা, এই দেখেন এইটা আছে, তাই তো? এখানে বলছে কি, আপনি এই দেখেন info@deltaforma.com, এটা না? ধরেন আমি এখানে দিলাম, এটা যদি আমি এটা দেই, এই যে এরকম দিতে পারবো। ও সরি, বুঝতে পারলেন? ওকে, এখন আসেন ওয়েবসাইট। ওয়েবসাইট কি আছে দেখেন, ওয়েবসাইট আছে না? ওয়েবসাইটটা আমরা এখানে বসাই দিলাম, সেভ। আচ্ছা, সেম অ্যাড্রেস। আচ্ছা, এটা নিবে না এখন। এটা না নেওয়ার পিছনে অন্য কারণ আছে, বাট আপনাদের এটা নিবে। হ্যাঁ, তো আপনারা এখানে কি করতে পারবেন, এখানে কন্ট্যাক্ট ইনফোগুলা আপডেট করতে পারবেন, ঠিক আছে? এরপর আসেন অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা এই কোনায় ক্লিক করে এডিট করব। অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দেয়া আছে। অ্যাড্রেস কোনটা? এই যে দেখেন 58 সাবস্টান রোড, লন্ডন কিংস্টন আপন থেমস, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এইটা যদি আমি এখানে পুরোটা কপি করে বসাই, এটা পুরোটা এখানে বসাইলাম, বাট এখানে আমি এখন ভেঙে ভেঙে কোনটা কোথায় যায় এটা লিখবো। ওকে, এইটা ধরেন আমার সিটি হচ্ছে লন্ডন, স্টেট হচ্ছে থেমস, আর এইটা হচ্ছে আমার পোস্ট কোড। এই যে জিপ কোড আর পোস্ট কোড কিন্তু সেম জিনিস। হ্যাঁ, বসাইলাম, এগুলো আমি কেটে দিব। এখানে দেখেন পোস্ট কোডটাতে আপনার রেড মার্ক আসছে না? না, আসেনি। ওকে, আচ্ছা, এখন দেখেন যদি এরকম এই পোস্ট কোডটা কারো না নিতে চায়, যদি দেখেন পোস্ট কোডের কারণে সেভ হচ্ছে না, তাহলে দেখেন এই KT1 এর পর একটা স্পেস আছে, কিন্তু স্পেস দিয়ে 2HT আছে, এই স্পেসটা আপনি জাস্ট রিমুভ করে দেবেন। স্পেসটা রিমুভ করে দিলে আপনারা নিবে, যদি না নিতে চায় আর কি। হ্যাঁ, এই যে দেখেন এটা আমাদের ঝামেলা করবে এখন। এই যে ঠিক আছে। এখন আসেন এখানে কাস্টমার ফেসিং অ্যাড্রেস, লিগ্যাল অ্যাড্রেস, আগের মতোই। লিগ্যাল অ্যাড্রেস কোনটা? আপনার ট্রেড লাইসেন্সে অ্যাড্রেসটা লেখা আছে। এখন এটা কিভাবে ডিফাইন হয়? ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, এখন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ট্রেড লাইসেন্স আছে। স্কোয়ার ফার্মার অফিস কোথায় মূলত? ওই গাজীপুরে, কিন্তু সাভারের পরে গাজীপুরে দেখবেন ওই উত্তরবঙ্গ থেকে ঢাকায় ঢুকতে বিশাল একটা স্কোয়ার লেখা আছে, ওটা স্কোয়ার ফার্মার হচ্ছে ফ্যাক্টরি এবং অফিস। হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে ওই সাইডটাতে, নন্দনের পরে ওই সাইডটা। তো ওইটা হচ্ছে তাদের লিগ্যাল অ্যাড্রেস, ট্রেড লাইসেন্সে ওই অ্যাড্রেস দেয়া। বাট স্কোয়ারের হেড অফিস কোথায়? ঢাকায়, মহাখালীতে, তাই না? তো এখন স্কোয়ারের হেড অফিস হচ্ছে মহাখালীতে, তার মানে আমার কোম্পানি অ্যাড্রেস, যদি কেউ আমার সাথে দেখা করতে আসে বা আমার সাথে বিজনেস করতে চায়, তাকে আসতে হবে মূলত কোথায়? ঢাকায়, এখানে। সিদ্ধান্ত তো সব এখান থেকে হয়, তাই না? এখানে আসতে হবে। বাট আমি যদি আমার লিগ্যাল অ্যাড্রেস বলি, তাহলে আমার অ্যাড্রেস হচ্ছে ওইটা। আর এই কাস্টমার ফেসিং অ্যাড্রেস বলতে বোঝায়, ধরেন কোনো কোম্পানির যদি কাস্টমার সার্ভিস থাকে, যেমন ধরেন গ্রামীণ ফোন, আপনার কোনো প্রবলেম হলে কি আপনি গ্রামীণ ফোনের হেড অফিসে যান? যান না। কোথায় যান? কাস্টমার কেয়ারে যান, তাই না? সে কাস্টমার কেয়ার বিভিন্ন জায়গায় হতে পারে। তারপর ধরেন আপনি ওই যে মিঠাই থেকে মিষ্টি কিনবেন, মিঠাই থেকে মিষ্টি কিনতে গেলে কি আপনি প্রাণ আর ফেলে হেড অফিসে যাবেন? কোথায় যাবেন? মিঠাই শোরুমে যাবেন, তাই না? তো এই যে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেসগুলো, এগুলো হচ্ছে কাস্টমার ফেসিং অ্যাড্রেস। রেজিস্টার অফিস আর হচ্ছে লিগ্যাল অ্যাড্রেস সেম, একই জিনিস।
জিনিস একই, নাম আলাদা আর কি। রেজিস্টার বলতে রেজিস্টার আছে যেটা, লিগেলটাও মানে রেজিস্টার আছে যেটা, যেটা সরকারি খাতায় যে যে ঠিকানাটা আছে। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে আমার দুইটা সেম, এই জন্য টিক দেওয়া আছে। আর যদি সেম না হয় তাহলে টিক তুলে দিয়ে অ্যাড্রেসটা বসাই দিতে হবে। এইটুকু বুঝতে পারছেন তো সবাই? এটা আমি সেভ করলাম। তাহলে আমার সেটিংসের এই কোম্পানি পোর্শনে প্রথম সেটিংস আমার ডান। আমাকে বলছে যে আমার এটা দুইটা লগ ইন আছে এক জায়গায়। আসলে দুইটা লগ ইন নাই, আমি এখানে দুইবার লগ ইন করছি না দুইটা ইয়াতে, এই কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই, এগুলো আমি আপডেট করে ফেলবো। বাট আপনারা বুঝলেন তো? ও, আমার এটা আপডেট হয়েছে, খালি নামটা আপডেট হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। আপনারা বুঝলেন তো যে কাস্টমার ফেসিং অ্যাড্রেস কোনটা, লিগ্যাল অ্যাড্রেস কোনটা, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, তো আমরা ফার্স্টে করলাম কি, অ্যাকাউন্টেন্ট সেটিংস থেকে কোম্পানি সেটিংসটা করলাম প্রথমে। এরপরে আমরা আসবো সেলস সেটিংসে। এই সেলস সেটিংসে কি আছে? সেলস সেটিংসে আছে যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করবো এই সফটওয়্যার থেকে বিক্রি দেখাবো, মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো আমাদের কি হয়, অ্যাকাউন্টিং সফটওয়্যারে কিন্তু মূল কাজ আগে হয়ে যায়, পরে আমরা এখানে এন্ট্রি দিই, তাই না? এটা যদি বিক্রি করার পরে আমরা অ্যাকাউন্টিংয়ে অ্যাকাউন্টসে এন্ট্রি দিই যে এটা বিক্রি হয়ে গেছে বা এরকম। তো এই সেলস সেটিংস কি আছে, যখন আমরা কোনো কিছু বিক্রি করব, বিক্রি করার ক্ষেত্রে আমাদের কি কি ধরনের সেটিংস আগে থেকে করে নিতে হবে এই সফটওয়্যারে, সেগুলো আমরা এখন দেখব। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আছে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল। এইটাতে আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, এইটা দেখেন সেলস ফ্রম কন্টেন্ট। সেলস ফ্রম কন্টেন্টে কি আছে, এই যে যদি আমরা এডিট করি, এখানে বলছে দেখেন প্রেফার্ড ইনভয়েস টার্মস, নেট 30 দেওয়া আছে, তাই না? এখানে কি আছে, নেট 30 না? আচ্ছা, ইনভয়েস টার্মস বলতে বোঝায় এখানে ইনভয়েস মানে কি, চালান না, বিল আর ইনভয়েস আলাদা। ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি। আমরা যখন কোনো কিছু নগদ টাকায় বিক্রি করি না, বাকিতে বিক্রি করি, তখন আমরা সেই কাস্টমারের নামে ইনভয়েস করি যেই টাকাটা এখনো আমরা পাইনি। ঠিক আছে? আর যেটা আমরা নগদ টাকায় বিক্রি করি সেক্ষেত্রে করি আমরা সেলস রিসিপ্ট। টাকাও পেয়ে গেছি, প্রোডাক্টও দিয়ে দিচ্ছি, তখন দিই আমরা সেলস রিসিপ্ট। আমরা যখন দোকান থেকে কিছু কিনি সরাসরি বলি না একটা রিসিপ্ট লিখে দেন, ও কি করে, ও একটা রিসিপ্ট লিখে দেয়, নগদ টাকা নেয়, প্রোডাক্ট দিয়ে দেয়, তাই না? বা আমরা মানি রিসিপ্ট বলি। ঠিক আছে? আর যখন আমরা বাকিতে বিক্রি করছি, ট্রেডিংয়ে কিন্তু বিজনেসে যদি কোনো কিছু নগদ টাকায় বলা না থাকে যে এইটা আমি নগদ টাকায় কিনছি, এটা উল্লেখ না থাকে, তখন মানে ধরে নিতে হবে এটা বাকিতে বিক্রি হয়েছে। নগদ উল্লেখ না থাকলে যত ধরনের লেনদেন আছে সব হবে বাকিতে বিক্রি। না, আপনার হচ্ছে, হ্যাঁ ধরেন আমরা কি করতাম, শুধু লেখা আছে বিক্রয় 10 টাকা, পণ্য পণ্য বিক্রয়, আচ্ছা পণ্য ক্রয় ধরেন আপনি 10 টাকা, তাহলে আমরা কি করি, ওই ক্রয় হিসেব করি ডেবিট, আর নগদ করি বা ক্যাশ করি আমরা ক্রেডিট, ক্যাশটাকে ক্রেডিট করি। এইটা হচ্ছে যদি আপনার কোনো কিছু উল্লেখ না থাকে, উল্লেখ না থাকে এই অর্থে না যে টাকার উল্লেখ নেই, উল্লেখ না থাকে এই অর্থে না, ক্রয় যে করি এটা হলো বেসিক। বাট আপনি প্র্যাকটিক্যালি যে ওই ক্রয় 10 টাকা এরকম কোনো কিছু পাবেন না, বিজনেসে এরকম কোনো কিছু পাবেন না। এখানে অবশ্যই একটা প্রোডাক্টের নাম থাকবে, আপনি কি ক্রয় করেছেন, একটা পানি ক্রয় করেছেন, কম্পিউটার ক্রয় করেছেন, ফার্নিচার ক্রয় করেছেন, সেটার নাম থাকবে। কিন্তু পারচেজ ডেবিট এইটা কিন্তু হচ্ছে আমাদের শেখার জন্য ঠিক আছে, কিন্তু এটা বিজনেস টার্মসে যেটা ইনভ্যালিড জিনিস। পারচেজ মানে কি, পারচেজ কোথায় যাবে, এটা কি জিনিস, এটা উল্লেখ থাকতে হবে না। আপনি অফিসে যদি শুধু বলেন যে একটা ক্রয়, এখন কি ক্রয়, এটাকে আপনাকে মেনে নিবে কেউ? না, ক্রয়টাও একটা ক্যাটাগরি, ক্রয়টাও একটা ক্যাটাগরিতে ফেলতে, রাইট। এখন ধরেন পারচেসটা একটা ক্যাটাগরি, এটা এটা বিজনেসের একটা ক্যাটাগরি, ওকে। বাট যখন আপনি অফিসে বলবেন যে একটা পারচেজ, এই পারচেজটা আসলে আপনার পার্সোনাল পারচেজ অথবা অফিসের পারচেজই ধরেন, এখন এই পারচেজটা কি স্টেশনারি,
নাকি ফিক্সড অ্যাসেট, নাকি অন্য কোনো এক্সপেন্স? পারচেজ মানে তো এক্সপেন্স আলটিমেটলি, হ্যাঁ, অন্য কোনো এক্সপেন্স। এটা সে আসলে কোনটাতে ফেলবে? শুধু পারচেজ বলে ক্যাটাগরি আছে, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি শুধু পারচেজ বলে কোনো কিছু হয় না আসলে। হ্যাঁ, ওইটা যখন আমরা শিখছি তখন আমরা ক্যাশ চিন্তা করি। এখন আসেন, যেমন পারচেজের ক্ষেত্রে আমি বললাম যে শুধু পারচেজ আসলে প্র্যাকটিক্যালি হয় না, ঠিক তেমনি যখন আপনি মানে এরকম টাকা দিবেন বা পারচেজ মানে কি আমি টাকা দিচ্ছি, তাই তো? নর্মালি বিজনেসে আসলে এই টাকাটা তখন আসবে আমি কোথা থেকে টাকা দিচ্ছি। আমার ব্যাংক থেকে দিছি, কার্ড থেকে দিছি, বিকাশ থেকে দিছি, তখন ক্যাটাগরিতে আসবে ওই হিসাব। ব্যাংক থেকে দিলে ব্যাংকের নাম চলে আসবে, ক্যাশ থেকে দিলে আমার ক্যাশের নাম চলে যাবে, পকেট থেকে ক্যাশ দিচ্ছি ধরেন, তখন ক্যাশ আসবে। বাট যদি আমি বিকাশ থেকে দিই বা আমার কোনো ওয়ালেট থেকে দিই, ওয়ালেটের নাম চলে আসবে। বুঝতে পারছেন? তো প্র্যাকটিক্যালি আসলে আমরা যেটা শিখছি ওটা হলো বেসিক, কিন্তু প্র্যাকটিক্যালি ওইটা আসলে ওটা কাজের জিনিস না। বিজনেসে যেতে গেলে আপনি যদি বলেন যে আমি ক্যাশ টাকা দিছি, হ্যাঁ, ক্যাশটা এক্ষেত্রে কাজে লাগে, ক্যাশ লেনদেন অবশ্যই হয়। বাট যদি আপনি ক্যাশ থেকে না দেন, অন্য কোথাও থেকে দেন, তখন তো সেটা লিখতে হবে। ওকে। বাট বিজনেসে একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কিছু নগদে বলা না থাকে, এটা করতে মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার করতে গেলেই এটা বুঝতে পারবেন। ক্যাশ ট্রানজ্যাকশন হয়েছে এটা উল্লেখ না থাকলে আমরা অলওয়েজ ধরে নেব যে এটা বিক্রিটা হয়েছে বাকিতে। শুধু বিক্রি না, কেনার ক্ষেত্রেও তাই। আমি ক্যাশ টাকায় কিনেছি, যদি এরকম উল্লেখ না থাকে তাহলে এটা ধরে নিতে হবে বাকিতে কিনেছি। তার মানে তার মানে এখানে দেখেন, এটা কেন বললাম প্রিফার্ড ইনভয়েস টার্মস। যখন আমরা কোনো একটা ইনভয়েস করব, ইনভয়েস মানে বাকিতে বিক্রি, এই টার্মসটা হচ্ছে এই যে বাকি দিলাম, সে কতদিনের মধ্যে টাকা দিবে? টাকাটা দিবে 30 দিনের মধ্যে। এখানে দেখেন 30 দিন ছাড়াও 15 দিন আছে, 60 দিন আছে। এখন ধরেন আপনার একটা কাস্টমার আপনার কাছ থেকে 20 লাখ টাকার প্রোডাক্ট নিচ্ছে। সে বলছে ভাই আমার তো অনেক টাকা হয়ে গেল, তো আমি 60 দিনের মধ্যে দিতে পারবো না, আমার আসলে 90 দিন লাগবে। এখানে তো 90 নাই, ঠিক আছে? তখন আমরা অ্যাড নিউ করবো, যে অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে কয়েকভাবে করতে পারি। একটা ডে দিয়ে সিলেক্ট করতে পারি, মাস দিয়ে করতে পারি, ঠিক আছে, আর ডেজ অফ ডিউ ডেট, কত ডিউ ডেটের কত দিনের মধ্যে, এগুলো সিলেক্ট করতে পারি। বাট আমরা সবসময় চেষ্টা করবো ডে দিয়ে সিলেক্ট করতে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা। এখন ধরেন এটার নাম কি দিব? ওটার নাম কি ছিল? নেট 30। ধরেন এটার নাম দিলাম আমি নেট 90। ওকে। আর এই যেখানে ডে দিয়ে যে করছি, এই জায়গায় আমরা 90 বসাবো, দিয়ে আমরা এটা সেভ করব। তাহলে দেখেন এখন এখানে নেট 90 আছে কিন্তু আপনি এটা আপনার টার্মস অনুযায়ী অ্যাড করতে পারবেন। এখন এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো এই অ্যাড করতে গিয়ে ধরেন আপনি এখানে লিখলেন নেট 70, আর এইখানে দিলেন হলো 50, নাম দিছেন আপনি নেট 70, আর অ্যাপ্লাই করবে কবে? আপনি 50 দিন দিচ্ছেন ভুল করে, এটা আপনি সিলেক্ট সেভ করে ফেললেন। এখন কি হবে জানেন? আপনি তাকে টাইম বললেন যে ভাই তোমাকে আমি 70 দিন সময় দিচ্ছি, কিন্তু 50 দিনের মাথায় তার কাছে নোটিফিকেশন চলে যাবে যে টাকা দাও। তখন সে বলবে যে ভাই আপনি সময় দিলেন আমাকে 90 দিন, সরি 70 দিন, 50 দিনের মাথায় আপনি আমাকে নোটিফিকেশন পাঠালেন, কেমন হবে? তো বিজনেস কমিটমেন্ট রক্ষা হইল না। তার মানে আমরা এখানে আপনার শো করবে কোনটা? শো করবে কিন্তু আপনি এখানে যে নামটা দিচ্ছেন, তাই না? তার মানে এখানে আমরা যে নামটা দিচ্ছি আর ওখানে যেটা লিখছি এটা কিন্তু সেম থাকতে হবে, এবং এখানে কিন্তু এটা এখান থেকে শুধু সিলেক্ট করা যায়, এটা কিন্তু এডিট করা যায় না। ওকে। তার মানে এটা এখানে দিতে গেলে আপনাকে খুব মানে সাবধানে দিতে হবে যাতে ভুল না হয়। আপনি আরেকটা অ্যাড করতে পারবেন, 70 আরেকটা অ্যাড করতে পারবেন, কিন্তু বারবার কি আপনি বুঝতে পারবেন যে আসলে কোন 70টার মধ্যে ভুল আছে? অথবা 70-র জায়গায় 70A লিখলেন, তাহলে বুঝতে পারবেন। বাট আপনার জায়গায় আরেকজন যদি এটা মানে বসান কাউকে, সে কি এটা বুঝতে পারবে? তখন আপনাকে প্রতিদিন ধরে ধরে বুঝিয়ে দিতে হবে। যার কারণে এই ব্যাপারটাতে একটু সাবধান থাকবেন। আচ্ছা, প্রেফার ডেলিভারি মেথড, এটা আমরা আপাতত ডেলিভারি, হ্যাঁ
সেটাই তো বললাম যে এটা তো এডিট করা যায় না। এখানে আমি কি করব, এখানে ধরেন আমি যদি করতে যাই তাহলে আমি অ্যাড নিউ করে এখানে আমি নেট 70 দিলাম, যাতে আমি বুঝতে পারি যে আমার সঠিক কোনটা। এখানে আমি দিলাম হচ্ছে 70, এটা ঠিক। এখানে আমি সেভ করলাম। এখন ধরেন এখানে আমার এটা তো আমি এডিট করতে পারছি না, তার মানে আমি ধরে নিচ্ছি আমি এটা ভুল করছি, আমার সঠিক হচ্ছে দেওয়া যেটা আছে এটা। এখন এইটা তো আমি বুঝতেছি, এখন আমার জায়গায় যদি আপনি আরেকজনকে বসান, সে কি চট করে বুঝতে পারবে? যদি না বলে দিই, আমার বলতে মনে নাই, তখন কি হবে? ওই সেই নেট 70। তার মানে এটা যখন আমরা অ্যাড করব তখন আমাকে সাবধানে করতে হবে যাতে আমি কি লিখছি আর কি বসাচ্ছি দুটো যাতে সেম থাকে। ওকে, আচ্ছা, প্রেফার ডেলিভারি মেথড আমরা এখান থেকে আপাতত কোনো ডেলিভারি করবো না। সেন্ড লেটার, প্রিন্ট লেটার এগুলো বাদ। আপাতত শিপিং ডেলিভারি মেথড যেহেতু নাই, আমরা আপাতত শিপিংটা দিচ্ছি না। কারণ হচ্ছে এখানে যখন আপনি শিপিং দিবেন, এই শিপিংটা কিন্তু এখান থেকে জাস্ট মেথড সিলেক্ট করা যায়, কিন্তু এখান থেকে শিপিং এর কোনো অপশন নাই। শিপিং আপনাকে ম্যানুয়ালি করতে হবে। ওকে, এটা আমরা আপাতত অফ রাখবো। আচ্ছা, এখানে দেখেন কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার, এটা অন করা আছে। কাস্টম ট্রানজ্যাকশন নাম্বার কি? ধরেন আমি একটা ইনভয়েস করব, সেই ইনভয়েসে একটা নাম্বার অটোমেটিক্যালি কুইকবুক থেকে দিয়ে দিল 1001। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এটা 1001-এ রাখবো না, আমি 1003 দেবো, কারণ আমার আরো দুটো ট্রানজাকশন আছে যেটা এটার আগে, আমার হাতে এখন নাই বাট আসবে। বুঝতে পারছেন? মানে আমি 1003 দিয়ে এটা করব ইনভয়েসটা। আমার আরো দুটো ইনভয়েস করতে হবে যেটা আমার হাতে এই মুহূর্তে নাই, যেটা আসবে, কিন্তু সেটা হবে এই দুইটার আগে। মানে 1001 এবং 1002-তে দুটো বসবে। তাহলে আমার এই নাম্বারটা এডিট করতে হবে না। এইটা যদি আমার অন না থাকে, এটা যদি অফ থাকে, তাহলে কিন্তু আমি ইনভয়েস নাম্বারগুলো এডিট করতে পারবো না। ওকে, এটা আমি অন রাখলাম, তাহলে আমি ইনভয়েস নাম্বার এডিট করতে পারবো। হ্যাঁ, সিস্টেম আপনাকে অটো জেনারেট করে দেবে। যদি আপনার এডিট করার প্রয়োজন পড়ে তাহলে এই সিস্টেমটা অন থাকতে হবে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে ভাই আমি তো একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি, আমার তো ইনভয়েস নাম্বার আমি এডিট করতে পারি না, ও যা দেয় তাই। তখন আপনাকে কি বুঝতে হবে এটা কোথায় সমস্যা? সেটিংসে, সেল সেটিংসে সমস্যা। এই সেটিংসে গিয়ে সেল সেটিংসে সমস্যা, তাই না? সেল সেটিং অন করলে আপনি যদি এই কাস্টম ট্রানজ্যাকশন নাম্বারটা অন করে দেন তাহলে তখন এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন সার্ভিস ডেট, এটা আমরা অন করে দিব। ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা যদি অন করা না থাকে তাহলে আপনি কিন্তু ওই ইনভয়েসের ঘরে ডিসকাউন্টের ঘরটা পাবেন না। এটা যখন আমরা ইনভয়েস করবো তখন আমরা দেখাবো। হ্যাঁ, অফ করে দিলে এই ডিসকাউন্ট অপশনটাই আসবে না। এখন ধরেন কাস্টমারের বিল হয়েছে 1010 টাকা, সে বলতেছে ভাই আমাকে 10 টাকা ডিসকাউন্ট দেন। আপনি চাচ্ছেনও ডিসকাউন্ট দিতে, কিন্তু আপনার ডিসকাউন্টের অপশনটাই নেই। কিভাবে দেবেন? হ্যাঁ, তখন আপনাকে এই সেল সেটিংয়ে এসে ডিসকাউন্টটা অন করতে হবে। এখানে দেখেন ডিপোজিট, ডিপোজিট অন করবো। এর কারণ কি? ধরেন যে কাস্টমার বাকিতে ইনভয়েস করবে, ঠিক আছে, সে 1000 টাকার প্রোডাক্ট কিনছে, বাট সে 500 টাকা আমাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছে যে ভাই আপনাকে 500 টাকা আমি দিলাম, বাকি 500 টাকা দেবো আমি 15 দিন পর। বাকিতেই বিক্রি ধরতেছি আমরা, বাট তখন তার নামে আমরা একটা ডিপোজিট দেখাবো, সে ডিপোজিট করছে 500 এই ইনভয়েসের এগেইনস্টে। তো যদি ডিপোজিট অপশনটা অন করা না থাকে তাহলে আপনাকে ডিপোজিট অপশনটাই দেখাবে না। ওকে, তাহলে আপনি তাকে তার যে টাকাটা অ্যাডভান্স পেলেন সেটা ডিপোজিট করবেন কেন? বুঝছেন? এই কারণে এটা অন রাখতে হবে। এটা আমরা সেভ করে দিব। ট্যাক্স, ও আচ্ছা, ট্যাগ, ট্যাগ অন করা আছে, ট্যাগ অন করা থাকবে। ট্যাগ অন করা, ট্যাগটা কি জিনিস এটা জানতে চাচ্ছেন? আচ্ছা, ট্যাগ হচ্ছে যে ধরেন এটা কি বলে, ধরেন আমি একটা ইনভয়েসের সাথে আমার রিলেটেড কোনো একটা কিছু ট্যাগ করবো। মানে ধরেন আমি একটা এটাকে পরে বুঝবেন আপনারা। ধরেন আমার একটা বিক্রয়, মানে বিক্রয় ফেরত আছে, আমি একটা বিক্রি করছি, বিক্রির সাথে আমার ধরেন আমি 5টা পানির বোতল বিক্রি করছি, একটা আমার ফেরত আসছে কোনো কারণে। এখন এই যে ফেরত আসার এগেইনস্টে আমরা করছি কি, এখানে করবো ক্রেডিট নোট করবো। হ্যাঁ, এইটা যদি আপনার ট্যাগ অন না থাকে তাহলে ওইটার সাথে ওটা ট্যাগ হবে না, ব্যালেন্সটা মার্চ হবে না, এটা হবে না, এই জন্য ট্যাগ অন রাখতে হবে। ওকে, এরপর দেখেন ইনভয়েস পেমেন্ট। ইনভয়েস পেমেন্ট বলছে যে ইনভয়েস পেমেন্ট কার নামে আসবে? কন্ট্যাক্ট
ডেল্টা হেলথ কেয়ার, এটা টু পে, মানে ইনভয়েস পেমেন্ট আসবে এই নামে, মানে আমার কোম্পানির নামে আসবে। ওকে, এটা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, নর্মালি এটা এই নামেই থাকে। আচ্ছা, এরপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা যদি আমরা একটু এডিট করি, এখানে দেখেন বলছে শো প্রোডাক্ট অর সার্ভিস কলাম অন সেলস ফর্ম। যখন আমরা প্রোডাক্ট অ্যান্ড মানে কোনো কিছু বিক্রি করব, তখন আমার কি কি প্রোডাক্ট আছে অথবা কি কি সার্ভিস আছে সেগুলো আমার এই ফর্মে দেখাবে কিনা। যদি আমি এটা এখানে অফ রাখি তাহলে তো আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসই খুঁজে পাবো না, বিক্রি করবো কি। বুঝতে পারছেন? ধরেন অনেকে আছে ইনভয়েস টিনভয়েস সব আসে, কিন্তু ওনার প্রোডাক্ট বা সার্ভিসটা আমি সিলেক্ট করতে পারি না, তাহলে উনি বিক্রি করবে কিভাবে? তখন বুঝতে হবে যে এই জিনিসটা অফ আছে, অন করে দিতে হবে। ওকে, এরপর বলছে শো এসকেইউ কলাম। এসকেইউ মানে বুঝেন তো? এসকেইউ বলে হচ্ছে স্টক কিপিং ইউনিট। এসকেইউ কি ক্ষেত্রে হয়? ধরেন একটা মোবাইল ফোন, ধরেন স্যামসাং A50, কথার কথা। এখন স্যামসাং A50 তে একটা মোবাইল ফোন, বাট এটার ভার্সন আছে তিনটা ভার্সন। কিরকম? 4 GB, 8 GB, 12 GB র্যাম। আর রমের ক্ষেত্রে আছে ধরেন 64, 128, 256। র্যাম রম বোঝেন তো সবাই, না? তাহলে নাম কিন্তু একটাই, A50, বাট এটার ভার্সন কটা? তিনটা। এটার যদি এটা যদি আমি মানে ডিফাইন করতে চাই বা এটা যদি আমি বুঝাতে চাই, তাহলে আমি এটার জন্য এই কোড ব্যবহার করতে পারি, এসকেইউ কোড। ধরেন আমি A51 দিলাম কোড। A51 বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে 4 GB, 64 GB। A52 বলতে আমরা কি বুঝবো? 8 GB, 128 GB। আর A53 এটা বুঝবো কোনটা? 12 GB, 256 GB। তার মানে A51 হচ্ছে আমার এসকেইউ, স্টক কিপিং ইউনিট কোড। ওকে, এখানে সেটাই বলছে শো এসকেইউ কলাম, যে আপনার প্রোডাক্টে যে এসকেইউ আছে এটা শো করবে কিনা। এই এসকেইউ এর সব থেকে ভালো উদাহরণ পাবেন আপনার জুতার দোকানে গেলে। ধরেন বাটা অ্যাপেক্সে যদি আপনি যান, আপনি একটা জুতা পছন্দ করলেন, পছন্দ করে বললেন যে ভাই আমাকে এইটার 7 নাম্বার বা 8 নাম্বার সাইজটা দেন। তো ওর কি সব প্রোডাক্ট তার ওখানে থাকে না, ওর থাকে ভিতরে গোডাউনে থাকে, তাই না? ও যখন গোডাউনে বলে যে এই প্রোডাক্টটা আনো, তখন ও কি বলে যে ভাই এই ডিজাইন, এই কালার, এত সাইজ, এইটা আনেন, এটা বলে। ও কিন্তু একটা নাম্বার বলে, অমুক কোডের প্রোডাক্টটা আনেন, তাই না? প্রতিটা বক্সের মধ্যে কিন্তু প্রোডাক্টের একটা এসকেইউ কোড দেওয়া থাকে, ওরা কোড নাম্বারটা ধরে চেনে, এটাকেই বলে এসকেইউ। আপনি এটার কোনো নির্দিষ্ট গ্রামার নাই, আপনি আপনার কোম্পানির গ্রামার অনুযায়ী আপনি এসকিউ কোড বসাই নিতে পারেন। ওকে, আচ্ছা, এটা আমরা আপাতত অফই রাখতেছি, বা আচ্ছা অন করে দিই, তাহলে বুঝতে পারবেন। ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট। দেখেন, এইটা যদি আপনার অফ থাকে, কোয়ান্টিটি এবং প্রাইস রেট, ধরেন একটা প্রোডাক্ট আপনি কিনেছেন 100 পিস, কিনেছেন বিক্রির জন্য, তাই না? এখন ধরেন আপনি যখন এটা বিক্রি করবেন, তখন এটা ট্র্যাক করলো না। এই ট্র্যাকিং অপশনটা অফ থাকলে কি হবে জানেন? ও আপনাকে শো করবে না যে আপনার হাতে কয়টা আছে, ও আপনাকে শো করবে না যে আপনি কয়টা বিক্রি করতে পারবেন। ধরেন 100টা আছে, আপনি বিক্রি করলেও এখানে সেল দেখাচ্ছেন 110টা, আপনার স্টকে কিন্তু নাই, সেটা সে সই করবে না যদি এটা অন না থাকে, ট্র্যাক না করে। বুঝতে পারলেন? এখন ধরেন 100টা আছে, আপনি তার মধ্যে 50টায় বিক্রি করলেন, এখন বাকি থাকবে কয়টা? 50টা। এখন পরবর্তী সেলসের সময় সে আপনাকে দেখাবেই না যে আপনার কয়টা বিক্রি হচ্ছে, কয়টা আছে, যদি ট্র্যাক না থাকে, ট্র্যাকিং না থাকে। রাইট, এটা এবং এটা প্রাইসও সেম, মানে এটার যে কয়টা স্টকে আছে এবং তার সাথে প্রাইস কয়টা, এইটা অবশ্যই আপনাকে অন রাখতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড। এখানে বলছে যে আপনার অন হ্যান্ডে কয়টা আছে এটা শো করবে কিনা, এটা ট্র্যাক করতে হবে, অবশ্যই এটা অন রাখতে হবে। তা নাহলে আপনার হাতে কয়টা আছে, ওই যে বললাম হাতে আছে 100টা, আপনি বিক্রি করে ফেলতেছেন 110টা, এটা না দেখলে তো আপনি বুঝতে পারবেন না। এটা আমরা কাজ করতে গেলে এটা বুঝতে পারবো যে এটা কোথা থেকে আসলো। হ্যাঁ, তাহলে এটা আমরা সেভ করে দিলাম। দেখেন সেটিংসটা আমি এত সময় নিয়ে আপনাদেরকে বলতেছি বা বোঝাচ্ছি কেন, সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট।
কারণ এই প্রবলেমগুলো আপনি যখন মেইন কাজে গিয়ে ফেস করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে ঠিক করবো, যদি এটা আপনি না জানেন, তাই না? আচ্ছা, এরপরে আসেন প্রোগ্রেস ইনভয়েসিং। এই প্রোগ্রেস ইনভয়েসিংটা কি জিনিস? এইটা আচ্ছা আমি অন করে দেই, বাট এটা যখন আমি ইনভয়েস করাবো তখন আমি এটা আপনাদের দেখাবো আবার। এটা আমি এখন ব্যাখ্যা করছি না, এটা অন থাকুক, আমি এটা যখন করাবো তখন দেখাবো। হ্যাঁ, আচ্ছা মেসেজ। এই যে মেসেজ যদি আপনি দেখেন, ওই যে একটু আগে বলছিলাম না যে নেট 30 নেট 50 পরে একটা কি যাবে, রিমাইন্ডার দেওয়া যায়, তাই তো? এখন ধরেন সেই মেসেজে কি লেখা থাকে, এটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে ডিয়ার অথবা মিস্টার অথবা টু দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর তার ফুল নেম আপনাকে লিখতে হবে না, কারণ ফুল নেম তো আপনি যে কাস্টমারকে পাঠাবেন তার নাম তো আপনাকে রেজিস্টার করাই থাকবে, অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এটা কি, এটা ইনভয়েসের ক্ষেত্রে আসবে, ঠিক আছে? এখানে আমার সাবজেক্টে কী থাকবে, এই যে ইনভয়েস নাম্বার ব্র্যাকেটে লেখা আছে না, এই ইনভয়েস নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। যখন যে ইনভয়েসের এগেনস্টে আপনি মেসেজটা পাঠাবেন তখন তার নাম, তার ইনভয়েস নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ইমেল, এই যে এই জায়গায় দেখেন আপনার ইমেলটা বলছে যে আপনি এখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কোনো ইয়েতে করতে পারেন, বাট এখানে আপনি টোটালি কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে লিখতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্ট যেভাবে দিতে চাচ্ছে তার কাস্টমারকে সেভাবে লিখতে পারবেন। ওকে, লিখবেন। তারপর হচ্ছে এখানে ইমেল মি এ কপি, মানে এখানে যদি আমি টিক দিই তাহলে এই মেলটা তো এখানে যাবে, সাথে সাথে আমার ইমেলেও একটা ইমেল চলে আসবে। ওকে, এরপর দেখেন সিসি। সিসি মানে কি, কার্বন কপি। আর কোনো অন্য কোনো ইমেলে ওই যে মেলটা যে তার কাছে যাচ্ছে এটা অন্য কোনো ইমেলে সিসি হিসেবে যাবে কিনা। তারপর বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি, এই হিসেবে কোনো ইমেল দিবেন কিনা। হ্যাঁ, সেলস ফ্রম এস্টিমেট আছে, এটা আপনি ইনভয়েস এবং আদার করতে পারেন। না, এটা যা আছে তাই থাকুক, এটা সেভ করে দেন। ওকে, তাহলে আমরা মেসেজ গেল। মেসেজ মানে হচ্ছে মূলত আপনি কী ধরনের মেসেজ দিবেন সেই মেসেজটা ওখানে টাইপ করা, এডিট করা আর কি। ওকে, এরপর আসেন রিমাইন্ডার। এই রিমাইন্ডার কী জিনিস? এই রিমাইন্ডার হচ্ছে যে মেসেজটা ঠিক করলেন বা আপনি যে মেসেজগুলো এখানে ঠিক করে দেবেন সেটা কবে কবে যাবে। এটা আমি যদি অন করে দিই, দেখেন 3টা মেসেজ দেওয়ার এখানে অপশন আছে। আমি যদি মেসেজ রিমাইন্ডার অন, রিমাইন্ডার 1 এটা আমি অন করলাম। হ্যাঁ, এখানে বলছে 3 days বিফোর ডিউ ডেট। আমি একজনকে টাইম দিছি 1 মাস 30 দিন সময় দিছি, তাহলে 3 days বিফোর ডিউ ডেট, ডিউ ডেট হবে কবে আমাদের? 30 দিন পর। তার মানে এটা 27 দিনের দিন এখানে তার কাছে মেসেজ চলে যাবে। এখন সেই মেসেজটা কি যাবে? ডিয়ার অমুক, ফুল নেম অটোমেটিক্যালি চলে আসবে। আপনি এখানে মেসেজটা লিখতে পারেন, তোমার কাছে আমার এইরকম এরকম বাকি আছে টাকা, তুমি আগামী 3 দিন পর তোমার ডিউ ডেট হয়ে যাবে, তুমি ডিউ ডেটে অন টাইমে টাকাটা আমাকে দিয়ে দিও। এইটা দিলে আপনার, এটা অন করলে আপনার ফার্স্ট রিমাইন্ডার 3 দিন আগে যাবে। বাকি দিনে যদি আপনি অন না করেন তাহলে আর কোনো রিমাইন্ডার যাবে না। আপনি যদি রিমাইন্ডার 2 ওপেন করেন, এটা বলছে অন ডিউ ডেট, ঠিক 30 দিনের দিন যাবে। আপনি এখানে মেসেজটা লিখলেন যে হ্যাঁ তোমার আজকে পেমেন্ট দেওয়ার কথা, তুমি আজকের পেমেন্টটা করে দাও। আপনি আপনার মতো করে যেভাবে লিখতে পারেন। ওকে, এরপর আসেন রিমাইন্ডার 3। এটা যদি আপনি অন করেন তাহলে 3 days আফটার, আপনি তখন বললেন যে ভাই তুমি তো কমিটমেন্ট ঠিক রাখলা না, তোমার তো 3 দিন আগে পার হয়ে গেছে, তুমি আমাকে টাকাটা পেমেন্ট করো। এখন এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, দেখেন বিফোর আফটার চেঞ্জ করা যায়। আপনি কতদিন পর দিতে পারবেন, চেঞ্জ করা যায় বলতে কি, এটা আপনার ইচ্ছা মতো আপনি যে কদিন ইচ্ছা দিতে পারবেন না। এখানে যে কটা ডিফল্ট আছে এই কটার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন রিমাইন্ডারটা কি? বুঝতে পারলেন সবাই? ওকে, হ্যাঁ ইমেল থেকে ইমেলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি আপনাকে দেখাবো তো যখন আপনি, না না এখানে অটোমেটিক চলে আসবে যখন আপনার একটা পার্টির এগেনস্টে যাবে, তখন এই যে আপনি এখানে সেট করলেন কি আসলে কি যাবে, কি টাইপের যাবে। এখন এখানে ধরেন আপনার তার নাম, তার ফুল নেম, এটা অটোমেটিক্যালি চলে আসবে। যখন কোনো একটা ইনভয়েসের এগেনস্টে আপনি পাঠাবেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এবং আপনি যখন পাঠাবেন তখন আপনি এই মেসেজ চেঞ্জও করতে পারবেন। আপনি ডিফল্ট যেটা দিয়ে রাখছেন, ধরেন সব কাস্টমারের ক্ষেত্রে তো
এক সেন্টেন্স হবে না। একটা কাস্টমার রেগুলার পেমেন্ট করে হঠাৎ একবার লেট করছে, তাকে তো আপনি কড়া ভাষায় লিখতে পারবেন না। ওকে, তো যার কারণে পাঠানোর সময়ও আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, ধরুন আমি এটা সেভ করলাম, রিমাইন্ডার গেল। অনলাইন ডেলিভারির আমাদের প্রয়োজন নাই। স্টেটমেন্ট অন, স্টেটমেন্ট অন না রাখলে আপনার ওই যে রিপোর্টগুলো পাবেন না, স্টেটমেন্ট অন থাকবে। ঠিক আছে, এখন আসেন এই যে আমরা প্রথমে বলছিলাম কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল। ওকে, এইটা নিয়ে আমরা একটু কথা বলি, একটা মিনিট। সবাইকে চাকরি দিই আমরা, মোটামুটি ম্যাক্সিমাম চাকরি দিই আমরা। আমি চাকরি দিই, জব আছে, শুধুমাত্র যে পাঁচটা মানে আমরা সবাই চাকরি দিই। আচ্ছা, এখন আসেন, আমরা এতক্ষণ তো দেখলাম যে আমরা কিভাবে পাঠাবো। এখন আপনার একটা ইনভয়েস তো থাকতে হবে, একটা পিডিএফ ফাইল হোক কিছু হোক, সেই ইনভয়েসটা যাবে না তার কাছে। সেই ইনভয়েসটা দেখতে কেমন হবে এবং সেখানে কি কি অপশন থাকবে সেটা হচ্ছে কাস্টমাইজ লুক অ্যান্ড ফিল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন, এখানে দেখেন একটা আছে স্ট্যান্ডার্ড, মানে এটা ডিফল্ট দেওয়া আছে। ওকে, আমরা এটাও রাখতে পারি, অথবা এখানে বলা আছে কি নিউ স্টাইল, আমরা নতুন একটা ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা এইটা দেখতে কেমন এটা একটু দেখি আগে। এইটা দেখতে এরকম, আমরা চাইলে এটাও এডিট করতে পারি। ওকে, আচ্ছা আমরা এটা এডিট করব না, আমরা নিউ স্টাইলে যাই। নিউ স্টাইলে গেলে এখানে আমরা করছি কি সেলস রিলেটেড কাজ, মানে সেটিংগুলো করছি। কিন্তু সেলসের তিনটা জিনিস আছে, একটা ইনভয়েস, এস্টিমেট আর হচ্ছে সেলস রিসিপ্ট। ঠিক আছে, ইনভয়েস কি বাকিতে বিক্রি, সেলস রিসিপ্ট কি নগদে বিক্রি, আর এস্টিমেট হচ্ছে এটা একটা ড্রাফট। হ্যাঁ, এটা আমরা ডিটেল দেখব। ধরেন আমরা যদি একটা ইনভয়েস দেখতে কেমন হবে এটা যদি আমরা একটু এডিট করি, এখানে দেখেন তিনটা পোর্শন আছে, একটা ডিজাইন, একটা কন্টেন্ট আর একটা হচ্ছে ইমেইল। এখানে ধরেন প্রথমে আসি আমরা ডিজাইন পার্টে, এই পার্টটা হচ্ছে ডিজাইন পার্ট। ডিজাইন পার্টে প্রথমে বলছে কি এটা ইনভয়েস নাম একটা দেওয়া আছে ডিফল্ট নেম। আমরা ধরেন ইনভয়েসের নাম দিলাম হচ্ছে গোল্ড ইনভয়েস নাম দিলাম। আচ্ছা, এখানে বলছে চেঞ্জ অফ দ্য টেমপ্লেট। এখানে দেখেন টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, আপনার এই যে স্টাইলটা আছে এটা পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, এখানে কটা দেওয়া আছে, 3 3 6টা, বাট এই 6টার মধ্যেই থাকতে হবে, এর বাইরে আপনি যাইতে পারবেন না। এই যে এটা করতে পারেন, এরকম করতে পারেন, এরকম দেখাইতে পারেন, এরকম দেখাইতে পারেন, এরকম দেখাইতে পারেন। ধরেন আমি এটাই নিলাম। হ্যাঁ, এখানে বলছে মেক লোগো এডিটস। আচ্ছা, এখানে বলছে শো লোগো, আমার এই ইনভয়েসে আমি লোগোটা শো করবো কিনা।
16 গতি দিলাম, চলে আসছে। এখন এটা আমি কোথায় দেখাবো? এই বাম পাশে দেখাবো, মাঝখানে দেখাবো, নাকি ডান পাশে দেখাবো? নর্মালি বাম পাশে জায়গাটা ফাঁকা আছে, বাম পাশে দেখাই। এখন এটা লার্জ আছে, এটা মিডিয়াম করতে পারি, এটা স্মল করতে পারি। নর্মালি মিডিয়ামটা ওকে। এটা কিন্তু মানে আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে, এরপর আসেন কালার। কালার কি হবে? এই কালার দেওয়া আছে, আমি চাইলে অন্য কালারও দিতে পারি, বাট কালার আপনি দিবেন এই যা আছে এর মধ্যে, এর বাইরে কিছু দিতে পারবেন না, বুঝতে পারছেন? ধরেন আমি এটা দিলাম। ওকে, এরপর আসেন ফ্রন্ট। ফ্রন্ট এখানে আছে 4টা, এই 4টা ফ্রন্টের মধ্যেই ব্যবহার করতে হবে। এই যে এটা ব্যবহার করলে এরকম, এগুলো বুঝেন তো সবাই না? ফ্রন্ট। আর এইটা হচ্ছে সাইজ। সাইজ এখানে 3টা আছে, 3টাই 12 হলে একটু বড়, 10টাই মোটামুটি স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা এখানে দেখেন এটা কন্টেন্টে চলে গেল। আচ্ছা, এখানে এটা শেষ, ডিজাইন পার্ট শেষ, ঠিক আছে। এখন আসেন কন্টেন্ট। কন্টেন্টের 3টা পার্ট, একটা হচ্ছে আপনার হেডার, একটা টেবিল, একটা ফুটার বলে। হ্যাঁ, আমরা যদি হেডার পার্টে এডিট করি তাহলে দেখেন এখানে এডিটে গেলে এখানে সব অপশনগুলো চলে আসছে। এখানে কি জিনিস, বিজনেস নেম, এটা যদি আপনি তুলে দেন তাহলে আপনার বিজনেসের নামটা এখানে দেখেন চলে যাচ্ছে, দেখাচ্ছে না। ওকে, এখন এমন কাস্টমার আছে যাকে আপনি নামটা দেখা যাচ্ছে না, তুলতে পারেন। এই যে এখানে তুলে দিলে ফোন নাম্বারটা চলে যাবে, দেখেন চেঞ্জ হচ্ছে না, ফোন নাম্বার চলে যাচ্ছে কিন্তু ইমেলটা থাকবে না। ওকে, এখানে ওয়েবসাইটটা থাকবে না। তারপর হচ্ছে এখানে হলো ফর্ম নেম তুলে দিলে, আচ্ছা ফর্ম নাম্বার বলছে কি, ফর্ম নেম এটা হচ্ছে কি ইনভয়েস, তাই না? এটা তুলে দিলে কোথা থেকে চলে যায় দেখেন তো, এই যে দেখেন ইনভয়েস। এখানে যে এটা যে আপনার ইনভয়েস, এটা তুলে দিলে বুঝতে পারবেন না, এটা ইনভয়েসের জায়গায় সেলস রিসিটও হতে পারে, তাই না? এটা তুলে দিলে তো এটা বোঝা যাবে না, যার কারণে এটা ইনভয়েস থাকতে হবে। এই যে নাম্বার, ইনভয়েস নাম্বারটা এখানে শো করবে কি করবে না, ইনভয়েস নাম্বার কিন্তু থাকবেই, বাট এখানে শো করবে কি করবে না, দেখেন নাম্বারটা চলে যায়, দেখছেন? এই জিনিসগুলো এখান থেকে আপনি করতে পারবেন। পেমেন্ট মেথড ঠিক এখান থেকে করতে পারবেন। ডিউ এই যে থাকবে না, এই যে ডিউ ডেট দেখেন, ডিউ ডেট এখানে থাকবে না, এরকম। ওকে, তো এখানে হচ্ছে যে আপনি অপশনগুলো কোনটা দেখাতে চান, কোনটা দেখাতে চান না, ঠিক আছে। এরপরে আসেন আমরা ঠিক করলাম হচ্ছে হেডার। এরপর আসেন টেবিল। টেবিলে আসলে কি আছে দেখেন, শো অন ইনভয়েস। এখানে দেখেন বলছে কি শো অন ইনভয়েস কি, এটা অ্যাকাউন্ট সামারি। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট সামারি আসবে টোটাল, এটা আপনি শো করতে চান কিনা। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অ্যাকাউন্ট সামারিটা দেখাবেন, না হলে দেখানোর প্রয়োজন নেই। আর এখানে দেখেন এই যে ডেট তুলে দিলে ডেট থাকবে না, এই যে ডেটটা চলে যাচ্ছে, এইরকম ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, মানে যে রেট তুলে দিলে রেট থাকবে না, এখানে রেটটা থাকতেছে না, তাহলে কিন্তু এটা বোঝা মুশকিল যে অ্যামাউন্ট তুলে দিলে অ্যামাউন্ট থাকবে না। ওকে, এরপরে আসেন নিচে। নিচে কি আছে দেখেন, এই যে ডিসকাউন্ট এবং ডিপোজিট, এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে দেখছি। ওইটা কি, ওইটা হচ্ছে ডিসকাউন্ট এবং ডিপোজিট আপনি দিতেই পারবেন না, আর এইটা হচ্ছে শো করবে না। আপনাদের 10টার ক্লাস না? হ্যাঁ, ঢুকেন। ওনারা 8টার ব্যাচ, ওনাদের 10টায় শেষ হবে। আপনার বসে পড়েন ভিতরে। ওকে, ওইটা হচ্ছে আপনি দিতেই পারবেন না ডিসকাউন্ট, আর এখানে হচ্ছে ওখান থেকে দিতে পারবেন বাট এখানে শো করবে না। বুঝতে পারলেন কি? এই যে নিচে দেখেন, আপনি যে ডিসকাউন্টটাকে দিচ্ছেন, ডিসকাউন্টটা চলে গেল না, ওনাকে যে ডিসকাউন্ট দিচ্ছেন এটাকে শো করবে? ডিপোজিট, উনি যদি একটা ডিপোজিট করে ধরেন 500 টাকা দিয়েছে আপনাকে, আপনি ডিপোজিটটা এখানে শো করলেন, উনি তখন বলবেন না যে ভাই ডিপোজিটটা কই আমার। এই জন্য এগুলো এখানে থাকতে হবে। হ্যাঁ, সেটিংসটা অটো জেনারেট বলতে, হ্যাঁ ওখানে তো অন থাকতেই হবে, ওখানে অন না থাকলে আপনি ডিসকাউন্ট তাকে দিতেই পারবেন না। আর এখানে থাকলে শো করবে না, ওখান থেকে দিতে পারবেন বাট এখানে শো করবে না। বুঝতে পারছেন? না, এটা থাকবে, ডিপোজিট এবং ডিসকাউন্ট অপশন থাকবে, যদি আপনি না দেন তাহলে এখানে জিরো থাকবে। ওকে, আচ্ছা
এস্টিমেট সামারি যদি এখানে দেন, আচ্ছা এস্টিমেট সামারিটা কি জিনিস সেটা আমি বুঝাবো আপনাদেরকে। এখানে আর তেমন কিছু দেখার নাই, এখানে আসেন ইমেইল। ওকে, ইমেলটা আপনি যে পাঠাচ্ছেন সেই ইমেলটা দেখতে কেমন হবে। ওকে, এটা হচ্ছে ফুল ডিটেল ইমেল। আর যদি আপনি সামারাইজ দেন তাহলে সামারাইজ যাবে। আর অ্যাটাচ পিডিএফ এখানে টিক দিলে তাহলে এই যে একটা আপনার ইনভয়েসটা যে আপনি রেডি করছেন সেটা একটা অ্যাটাচমেন্ট হিসেবে চলে যাবে। ওকে, আর এখানে ধরেন এই যে এখানেও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ওখানে একটা ডিফল্ট দিচ্ছেন না, এখানেও একটা ডিফল্ট আছে, বাট এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি পাঠানোর সময় কাস্টমার ওয়াইজ আলাদা আলাদা চেঞ্জ করা যায়। ওকে, এটা যখন আমরা পাঠাবো তখন দেখব। এইটা আপনি ডান করেন। এটা কি বলছে, সেম টাইম আর এক জায়গায় আসছে। এটা একটা প্রবলেম, মানে একবার লগ ইন করলে দুইটা একই অ্যাকাউন্ট দুইবার লগ ইন করলে দেখা যায় আরেকটা এখনো লগ ইন আছে। আচ্ছা, anyway, আচ্ছা ভিউ পিডিএফ যদি আমি দেখি, পিডিএফটা কই, দেখেন চেহারাটা আমার এখন এরকম হয়েছে। হ্যাঁ, ভিউ পিডিএফ এ গেলে এই যে দেখেন আমার যে অ্যাটাচমেন্টটা যাবে পিডিএফ হিসেবে সেটা দেখাবে এরকম। ওকে, আর একটা দেখলাম কি ইমেইলে কি রকম দেখাবে। এই পর্যন্ত সবাই বুঝতে পারলেন কিনা, মানে মনে রাখতে হবে না, এই এত লম্বা সময়ের ক্লাস তো আপনি মনে রাখতে পারবেন না। বলতেছি বুঝছেন কিনা, মানে ওভারঅল জিনিসটা মাথায় আসছে কিনা। এই জন্যই তো ভিডিও দিয়ে দিব, ভিডিও দেখে দেখে এটা সেটিং করবেন। ওকে, এখন ধরেন আমাদের সেটিংয়ের কিন্তু আমরা কোন পর্যায়ে আসছি, অ্যাকাউন্ট সেটিংয়ে প্রথমে করছি কোম্পানি, তারপর সেলস, এরপর আসেন এক্সপেন্স। এক্সপেন্স সেটিংসটা খুব সহজ, ছোট্ট একটা সেটিংস, ঠিক আছে। এক্সপেন্স সেটিংসে মোটামুটি সব অন করাই আছে, এই দুইটা আমরা অন করে দেবো। ট্র্যাক এক্সপেন্স আইটেম এগুলো লাগবে, হ্যাঁ। বিলেবল এটা করবো না, সেভ। আর পারচেস অন আছে, পারচেস অর্ডার নাম্বার অন আছে। মেসেজ, এই মেসেজটা তো আমরা দেখলাম এটা ডিফল্ট হিসেবেও করা যায়, প্রতিবার এডিটও করা যায়। আমরা নর্মালি প্রতিবারই এডিট করবো, কারণ এক এক কাস্টমারকে আমার এক একভাবে লিখতে হবে। ওকে, এক্সপেন্স সেটিংস গেল। এবার আসেন টাইম। টাইমটা কি জিনিস, টাইমটা হচ্ছে আপনার এই যে সফটওয়্যারটা যে আপনি চালাবেন এটা টাইমিংটা কীভাবে করবেন। দেখেন এখানে যদি আমি এডিট করি, এখানে একটা জিনিস আছে হচ্ছে ফার্স্ট ডে অফ ইয়োর উইক। আমাদের উইক শুরু হয় কবে, রবিবার থেকে। ইংল্যান্ডে উইক শুরু হয় কবে থেকে, সোমবার থেকে। ওদের হচ্ছে শনি রবি বন্ধ, না আমাদের হলো শুক্র শনি বন্ধ। তো আপনার ফার্স্ট ডে কবে, এখন ধরেন আপনি যদি ইউকেতে থাকেন বা আপনার ক্লায়েন্ট যদি ইউকেতে থাকে বা ইউএসএতে থাকে, তাহলে তার উইক শুরু হবে মানডে থেকে, তাই না। আপনার উইক শুরু হবে সানডে থেকে। সেম সেম জিনিস আছে। এখন বলছে কি টাইমশিট, টাইমশিট এই দুটো আমরা অন করে দেবো। এই দুটো অন কেন করবো, যখন আমরা কাজ করতে যাব তখন আমরা বুঝতে পারবো। ওকে, এই দুটো অন করে দেবো, দিয়ে আমরা এটা আসবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে কয়েকটা জিনিস একটু বোঝার আছে, এটা এটা সংক্ষেপেই শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, অ্যাডভান্সে দেখেন এখানে বলা আছে ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম মাস কোনটা বাংলাদেশের জন্য, কোনটা? জুলাই, ফার্স্ট জুলাই। জুন ক্লোজিং বলে না, ফাইন্যান্সিয়াল ইয়ার সরকারিভাবে জুনে শেষ হয়, জুলাইয়ের 1 তারিখে শুরু হয়। তাহলে আমরা এখানে যদি আমার ফাইন্যান্সিয়াল ইয়ার, যেমন ইউকেতে শুরু হয় এপ্রিল, ফার্স্ট এপ্রিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। ওকে, হ্যাঁ ফার্স্ট এপ্রিল ইউকেতে, মার্চের 30 তারিখ শেষ হয়। হ্যাঁ, তো ধরেন আমি ধরে নিচ্ছি আমার জানুয়ারি, আপাতত ধরে নিচ্ছি। আপনারা এটা যে ক্লায়েন্টের যে মাসে হবে সেই মাসটাই সিলেক্ট করে দেবেন। আর এখানে হচ্ছে ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার। এখানে ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার দুইটা হতে পারে, একটা হচ্ছে হয় জানুয়ারি থেকে শুরু হবে, অথবা আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার যে মাস থেকে শুরু ওই মাস থেকে শুরু হবে। আমি যদি দিই এখানে সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে আমার এখানে এখন জানুয়ারি আছে জানুয়ারি, যদি আমি এটা এপ্রিল দিই তাহলে এপ্রিল। ওকে, আর যদি আমি এটা জানুয়ারি দিই, ধরেন
ট্যাক্স ইয়ারের ফার্স্ট মান্থ আমার জানুয়ারি, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল। দুইটা আলাদা হইতেই পারে, বাট এটা এখানে অপশন হচ্ছে দুইটাই, একটা জানুয়ারি হবে অথবা যে মাস থেকে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে সেই মাস হবে। ওকে, আমি আপাতত ধরে নিচ্ছি জানুয়ারি। আচ্ছা, অ্যাকাউন্টিং মেথড এখানে দেখেন দুইটা আছে, একটা অ্যাক্রুয়াল, একটা ক্যাশ। আমরা এটা কোনটা সিলেক্ট করবো বলেন? সবাইকে একমত অ্যাক্রুয়াল সিলেক্ট করবো? অ্যাক্রুয়াল আর ক্যাশ এই দুটো ডিফারেন্স সবাই বুঝেন তো? কে কে বুঝেন না হাত তোলেন, বুঝাই দেবো, অসুবিধা নেই। বুঝেন না এমন কেউ নাই, সবাই বুঝেন অ্যাক্রুয়াল আর ক্যাশ, তাই তো? মূলত আপনি বুঝেন না? অ্যাক্রুয়াল হচ্ছে ট্রানজ্যাকশন বেসিস। ধরেন আপনি এক মাসে ট্রানজ্যাকশন করেছেন 1,00,000 টাকা, ট্রানজ্যাকশন আছে 10টা, তার মানে প্রতিটা ট্রানজ্যাকশন 10,000 টাকার করে আছে, তাই তো? আপনি যদি অ্যাকাউন্টিং মেথড অ্যাক্রুয়াল বেসিসে করেন তাহলে আপনার অ্যাকাউন্টিংয়ের যত হিসাব নিকাশ সবেই 1,00,000 টাকার উপরেই হবে। ওকে, 10টা ট্রানজ্যাকশানে 1,00,000 টাকা আছে, সব রিপোর্টে আপনার এই 1,00,000 টাকারই বিক্রি দেখাবে। বাট আপনি যদি ক্যাশ বেসিস করেন তাহলে হবে কি, ও সব সময় হিসাব করবে আপনার কাছে ক্যাশ কত আছে। মানে আপনি 1,00,000 টাকা বিক্রি করছেন, এই 1,00,000 টাকা সে হিসাবেই আনবে না, কিন্তু এই 1,00,000 টাকার মধ্যে আপনি ক্যাশ পাইছেন 20,000, 80,000 টাকার মধ্যে আপনি ক্যাশ পাইছেন 20,000, এই 20,000 টাকার ক্যাশ হিসাব তখন সফটওয়্যার করবে। এখন যে আপনি বাকি দিয়ে বিক্রি করলেন ওটা তো আর ক্যাশ পান নাই, ওটার হিসাব কিন্তু সফটওয়্যারে থাকবে, রিপোর্ট কিন্তু ওই হিসাব দেখাবে না যদি আপনি ক্যাশে করেন। মূলত বর্তমান যুগে আসলে ক্যাশ বলে কোনো মেথড আসলে কার্যকর নাই। হ্যাঁ, ব্যাংকের হিসাব তো ওটার জন্য রাখতে হবে, মানে এটা রাখতে হবে ঠিক আছে, কিন্তু মূলত বিজনেস করতে গেলে ক্যাশ আসলে ওইরকম কার্যকর নয়। কারণ আপনি যদি একটা মুদি দোকানেও যান তারও কিন্তু বাকি দিতে হয়। বাইরের কান্ট্রিগুলো তো সবই আপনার ওই ইয়াতে ব্যাংকেই চলে, মানে ক্যাশের কোনো, আপনি এখানে কাজ করতে গেলেই দেখবেন যে ক্যাশের অপশন আসলে তেমন একটা নাই, আর ওরা ক্যাশ ব্যবহারও করে না। কানাডাতে কি হয়, কানাডাতে আপনার, আমার একটা স্টুডেন্ট আছে কানাডিয়ান আর কি, যার কারণে আপনাদেরকে মাঝে মাঝে কানাডার কথা বলি, ওনার কাছ থেকে অনেক ইনফরমেশন পাই এখনকার। হ্যাঁ, তো ওখানে কি হয়, ধরেন আপনি আপনার একটা ইনকাম আসলো বা আপনার একটা স্যালারি আসলো $2,000, এই $2,000 কিন্তু আপনার অ্যাকাউন্টে আগে আসবে না, সেটা সরকারি হোক বেসরকারি হোক। এই $2,000 যাবে হচ্ছে সিআরএ তে, কানাডিয়ান রেভিনিউ এজেন্সি। $2,000 সিএতে যাবে, সিআরএতে গিয়ে আপনার ট্যাক্স কত আছে কাটবে, কাটার পর আপনার খরচ কি কি আছে। খরচ বলতে কানাডিয়ান গভর্নমেন্ট আপনার কাছে ইলেকট্রিক বিল কত পায়, আপনার মোবাইল বিল কত আছে, আপনার হাউস রেন্ট কত আছে, সব এগুলো থাকে সিআর এর সাথে ট্যাগ করা। ও সব কেটে কেটে ওই আপনার সিআর এর কাছে বাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওখানে চলে যাচ্ছে অটোমেটিক, মোবাইল কোম্পানি চলে যাচ্ছে, ইলেকট্রিক বিল চলে যাচ্ছে, গ্যাস বিল চলে যাচ্ছে, গিয়ে ট্যাক্স কাটার পর বাকি যেটা থাকছে আপনার হাত খরচ, এই হাত খরচ পড়াবে আপনাকে। মানে আমি এই ঢোকেন ঢোকেন ভিতরে ঢোকেন, মানে আমি হচ্ছে পুরো টাকাটা পায় আমি আরেকজনের ঘোরাচ্ছি, দিচ্ছি না, এই অপশন হয়। তো যার কারণে আপনার কিসের থেকে যেন বললাম, এই যে অ্যাক্রুয়াল। হ্যাঁ, আমাদের সব সময় মেথড হবে হচ্ছে অ্যাক্রুয়াল, ঠিক আছে? এটা আমরা সেভ করে দিই। এরপর হচ্ছে এখানে যেটা ট্যাক্স ফর্ম আমরা কোন ইয়েতে দেবো, আমরা পার্টনারশিপ এই ইয়াতেই দিব। এরপর আসেন চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে দেখেন বলছে এনাবল অ্যাকাউন্ট নাম্বার। এই কুইকবুকের ক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার দেওয়াটা ম্যান্ডেটরি নয়, এটা আমরা দিতেও পারি নাও পারি, বাট যখন আমরা জিরোতে যাবো বা অন্যান্য অনেক সফটওয়্যার আছে মাস্ট দিতেই হবে, চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার ছাড়া নিবে না। ওকে, তাহলে এটা যদি আমরা অন করি তাহলে চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার দিতে পারবো, আর এখানে শো নাম্বার দিলে নাম্বারটা শো করবে। এই জিনিসটা আমরা আপাতত অফ রাখবো, এটা যখন চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করবো তখন এটা আবার দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে ক্যাটাগরি ট্র্যাক অ্যান্ড ক্লাস। এই যে দেখেন এই দুটো যদি আমরা অন করি, আচ্ছা এই দুটো আমরা আপাতত অন করব না, এই দুটো লাগবে আমাদের হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে, যখন আমরা সার্ভিস প্রোভাইড করব, সরাসরি প্রোডাক্ট বিক্রি করব না,
তখনকার ক্ষেত্রে লাগবে এইটা আমরা আপাতত অফ রাখতেছি। এটা যখন ওখানে যে আমরা পাবো না তখন আমরা এটা অন করবো, তাহলে বুঝতে পারবো এটা অন করার ক্ষেত্রে কি পেলাম আর অফ রাখলে কি পেলাম না। ওকে, এরপর আসেন অটোমেশন। কি কি অটোমেশন করব? প্রিফিল এটা ওকে, অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল্ড অ্যাক্টিভিটি না, দরকার নাই, এটা যা আছে তাই থাকবে। এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মাল্টি কারেন্সি, মাল্টি কারেন্সিটা আমরা অন করব। এখানে অন করলে দেখেন এই অপশনটা আসবে, এটা দিলে এই। এখন অনেকেরই আছে মাল্টি কারেন্সি, দেখবেন অন করতেছেন সবই ঠিক হচ্ছে কিন্তু অন হচ্ছে না, তখন একবার লগ আউট করে লগ ইন করে দেবেন, তাহলে অন হয়ে যাবে। ওকে, ওকে, তাহলে আমাদের মাল্টি কারেন্সি অন হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি ম্যানেজ কারেন্সিতে যাই, মাল্টি কারেন্সিটা কি জিনিস এটা আমার ট্রানজাকশনে গেলে বুঝতে পারবো। আপাতত আপনার কাজ হচ্ছে অন করে রাখা। এখানে দেখেন আমার তিনটা, মানে আমার লোকাল কি কারেন্সি কি বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা ছাড়াও আমাকে দেখাচ্ছে কি ইউএসডি, জিবিপি, মানে ইউএস ডলার, ব্রিটিশ পাউন্ড আর হচ্ছে ইউরো, তাই তো? আমি চাইলে এখানে অ্যাড কারেন্সি, আরো কারেন্সি অ্যাড করতে পারবো। এটা ইউএই দিরহাম, তাই না? এটা যদি আমি অ্যাড করি অ্যাড হবে দুবাইয়ের টাকা আর কি। ওকে, এরপরে আমরা আবার একটু সেটিংসে এসে শেষ করে দিচ্ছি এটা। আমরা ছিলাম অ্যাডভান্সে, তাই তো? মাল্টি কারেন্সি, আর এই লাস্ট অপশনটা হচ্ছে আপনার ডেট ফরম্যাট কি হবে, টাকার ফরম্যাট কি হবে এগুলো। আর এখানে বলছে কি ওয়ান, যদি হচ্ছে আপনার ডুপ্লিকেট জার্নাল হয় এটা ওয়ান রাখতে হবে, এটা ওয়ান রাখতে হবে। আর এটা বলছে যে 1 ঘন্টা কোনো অ্যাক্টিভিটি না থাকলে লগ আউট হয়ে যাবে। ওকে, এটা আপনি বেশি করে দিতে পারেন, কম রাখতে পারেন, আপনার ইচ্ছা। সেভ করলে মনে হয় ওই যে বলবে না, বলেন এটা ডান করে দিন। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই ক্লাসের ভিডিও দেখে দেখে এই সেটিংসটা ফুলফিল করবেন। একটা সেটিংস করবেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। যদি স্ক্রিনশট নিতে না পারেন আপনি মোবাইলে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। ওকে, তাহলে লাস্ট ক্লাসে করছিলেন অ্যাকাউন্ট কিভাবে করে, আজকে তো সেটা প্র্যাকটিক্যালি একবার দেখলেন আবার। আর হচ্ছে ফুল অ্যাকাউন্টটা সেটিংস করে আসবেন। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব। ওকে, তাহলে আপনাদের ক্লাস আজকে এ পর্যন্ত শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্যাচ আগায় আসেন। থ্যাংক ইউ।